সো আজকের তাহলে আড্ডাটা শুরু করি আর কি। তো সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমত আজকের আড্ডাটা শুরু করার আগে আপনার একটু যদি আপনার ব্রিফ ইন্ট্রোডাকশনটা একটু দিতেন আর কি, আপনার পরিচয়টা একটু বলতেন, তাহলে হয়তো যারা অডিয়েন্স তাদের জন্য অনেক ভালো হতো। আচ্ছা, আমি ফাইয়াজ। আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো তারপর আমি ইন্ডাস্ট্রিতে কিছু কাজ করি। আমি সাইট ইঞ্জিনিয়ার ছিলাম কয়েকদিন। সেখান থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলাম কয়েকদিন, বেশ কয়েকদিন। এবং তারপর আমার লাস্ট জব যেটা ছিল সেটা হচ্ছে যে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে ছিলাম, আনোয়ার ল্যান্ডমার্ক। তো সেখানে এখন যেখানে আছি বা যেটা করার চেষ্টা করছি তার আগে যেটা ছিল লাস্ট আমার, ওটাই হচ্ছে লাস্ট পরিচয় আর কি। আচ্ছা আচ্ছা, সো আপনি বেসিক্যালি এখন তো আপনাদের কি ক্লাস শুরু হয়েছে এখন? হ্যাঁ, আমি তো উইন্টার 21 থেকে এনরোলড আচ্ছা আচ্ছা, তো টিউএন। আপনি হচ্ছে এখন আছেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে, এখন এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ওই ডিপার্টমেন্টে, রাইট? এমএসসি ইন এমএসসি ইন সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং, আচ্ছা আচ্ছা, কারণ আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তো আরও মানে আরও আরও ডিগ্রি আছে, যেমন এমএসসি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা আরও ডিগ্রি আছে টিউএমএই। সো আপনি আছেন হ্যাঁ, মানে এমএসসি ইন। সিভিল ইঞ্জিনিয়ারিং এ বেসিক্যালি যেটা আমি জানি যেটা হচ্ছে যে মানে ব্যাচেলর থাকা অবস্থায় যেটা জানতাম হুম হুম সেটা হুম। হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং 5টা ব্রাঞ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যার মধ্যে যে আপনি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কথা বললেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আছে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আছে, হুম। দ্য লিস্ট গোস অন। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে যে যখন আমি টিইউএম এ অ্যাপ্লাই করতে যাই, হুম। তখন যখন 5টা আমি তো খুঁজতেছিলাম যে কোন স্পেশালাইজেশন গুলো আমার সাথে ম্যাচ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ। তা আমি ওখানে দেখলাম যে 22 স্পেশালাইজেশন টোয়েন্টি সিভিল টু ও ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা। আমি তো আকাশ থেকে পড়লাম যে আমি জানতাম 5টা স্পেশালাইজেশন, হ্যাঁ এখন হ্যাঁ। এতগুলা কোত্থেকে আসলো। হ্যাঁ, তো টিইউএম এ অ্যাডমিশন নেওয়ার পরে আসলে সিভিলের যে কতগুলো ব্রাঞ্চ থাকতে পারে সেটা সম্পর্কে আমার ধারণাটাই অনেকটা বদলে গিয়েছে। হুম আরেকটা ব্যাপার হচ্ছে যে জার্মানিতে যেটা আমি যতটুকু জানি যে একদম সিভিল ইঞ্জিনিয়ারিং, কোর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রোগ্রাম কিন্তু টিইউএম ছাড়া হুম। ইংলিশে জার্মানিতে দ্বিতীয়টা নেই আরকি। হ্যাঁ সবগুলো হ্যাঁ হ্যাঁ। ইন্টারডিসিপ্লিনারি। আপনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, অথবা যেমন টিইউ ড্রেসডেন একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে, হুম বাউহাস ভাইমারে আছে। হুম আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তো অনেক প্রচুর হুম। আছে জার্মানিতে। ওয়াটার রিসোর্সে আছে। ওয়াটার রিসোর্সেস বাট আছে, আচ্ছা আচ্ছা। একদম কোর সিভিল ইঞ্জিনিয়ারিং একদম টিইউএম এই আছে টিউএমএ আছে, প্রোগ্রামটা। আচ্ছা আচ্ছা, যেমন আমার সাবজেক্টের জন্য কিন্তু কোর একদম জাস্ট মেকানিক্যাল, আমি তো ছিলাম মেকানিক্যালে। মেকানিক্যালের জন্য কিন্তু এইখানে তেমন ডিগ্রি নাই আসলে, জাস্ট আছে, জার্মানে আছে। যদি আমি জার্মান ভাষাতে পড়তাম তাহলে হচ্ছে মেকানিক্যালে পড়তে পারতাম, কিন্তু করা যেত। নর্মালি হচ্ছে ইংলিশ ডিগ্রির জন্য মানে হয় রোবোটিক্সে পড়তে হবে, যেগুলো মেকানিক্যালের একদম সাব ফিল্ড আর কি, ওগুলাতেই আমাকে পড়তে হবে আর কি। সো এটাই আর কি। ইয়াস, ভেরি গুড টু নো। আচ্ছা, আপনি যেহেতু আরডব্লিউটিএইচ এ আছেন আর কি, হ্যাঁ আমি হ্যাঁ এখানে একটু যে আরডব্লিউটিএইচ এ আমি হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স হ্যাঁ। কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং। তো ওইখানে আমি একবার চিন্তা করেছিলাম, বাট ব্যাপারটা হচ্ছে যে ওটা দেখলাম কি একে তো আরডব্লিউটিএইচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা হচ্ছে যে অ্যাডভান্স কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং এর মানে এত পরিমাণে মানে ওটার কারিকুলাম দেখেই আসলে আই ওয়াজ কোয়াইট ইন্টিমিডেটেড। মানে কারিকুলামটা অনেক বড়, আচ্ছা আচ্ছা। কারিকুলামটা বড় বলতে ডিফিকাল্ট, সবগুলো কোর্সই আমার কাছে মনে হয়েছে যে অনেক একটু ডিফিকাল্ট, আচ্ছা আচ্ছা। ডিফিকাল্ট যে আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা ইয়ে আচ্ছা, করতে বুঝতে পারছি। পারাটা ওকে। আসলে। এই তো। তো আপনি হচ্ছে ভাইয়া অ্যাপ্লাই করেছিলেন কোন সালে? মানে হচ্ছে আপনি আপনি কি হচ্ছে 2021-এর উইন্টারের স্টুডেন্ট আপনি? আমি বলি আমার প্ল্যানটা আসলে আমি শুরু করি আরো অনেক আগে থেকে। আমি ওকে যখন টোয়েন্টি টোয়েন্টি টু 2020-র অক্টোবরের দিকে, হ্যাঁ, ওকে। যখন আর কি প্যান্ডেমিকটা শুরু হয়ে পিক হওয়ার পরে যখন শেষ হওয়া অবস্থায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এখানে একটু বলে রাখি আমার আসলে কিন্তু আপনার হায়ার স্টাডিজ এর টার্গেটটা ওইভাবে ছিল না। হুম হুম হুম। কারণ হচ্ছে যে আমি যখন ব্যাচেলরে যখন শেষ করি যে সময় আমার থিসিস ছিল হচ্ছে প্রফেসর ইফতিখার আনাম স্যারের সাথে, ওকে। হয়তোবা চিনতে পারবেন আর কি। হ্যাঁ যাই হ্যাঁ হোক, হ্যাঁ, তো থেকে ওই লাগলো আনাম আসলে। স্যার মানে উনি আর কি আমাকে মানে যখন আমি শেষ করি থিসিসটা শেষ করা অবস্থায়, তো স্যারই আর কি, স্যার হচ্ছে বেসিক্যালি আর্থকুয়েক নিয়ে কাজ করে হুম জাপানের সাথে। তো আর্থকুয়েক নিয়ে স্যারের অনেক প্রজেক্ট আছে, সেই তো আমারও ইন্টারেস্ট আর্থকুয়েক এর প্রতি ছিল, থিসিসের টপিকটাও কাইন্ড অফ আর্থকুয়েক রিলেটেডই ছিল। হুম তো স্যার আর কি আমাকে বলতেছিল যে জাপানের দিকে ইয়ে করার কথা, অথবা হায়ার স্টাডিজ এর কথা আর কি। স্যার মানে ভালোভাবেই এমফাসাইজ করা যেটাকে হুম বলে আর কি। কিন্তু আমি জানি না কেন, বাট আমার তখনকার চিন্তা ভাবনা ছিল সম্পূর্ণ আলাদা। আদারওয়াইজ যেটা হতো এতদিন হয়তো আমার মাস্টার ডিগ্রিটা শেষ হয়ে যেত, হুম। প্যান্ডেমিকের মধ্যে পড়তে হতো না। তো যাই হোক, তো ওইরকম কিছু ছিল না। তো আমি আসলে স্যারের সাথে মানে পরবর্তীতে এই জন্য আর স্যারের সাথে পরে কাজ করা হয়নি। যদি আমি হায়ার স্টাডিজ টার্গেট থাকতো তাহলে হয়তো আমি আরো থেকে যেতাম ইউনিভার্সিটিতে, হ্যাঁ আরো হ্যাঁ হ্যাঁ। রিসার্চে কিছু কাজ করতাম, পেপার নিয়ে কিছু কাজ টাজ করতাম। তো চিন্তাটা না, থিঙ্কিংটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল ওই সময়। আচ্ছা তো আচ্ছা। তো যাই হোক, 2020-র মধ্যে আমি তো এখানে এই যে আপনার দিনার ভাই, ইউসুফ দিনার ভাই আপনি হয়তো চিনেন।
তো দিনার ভাইকে তো অনেক আগে থেকে চিনতাম। হুম হুম তারপর হুম হচ্ছে যে জোয়েব ভাই ওনাদের আগে ওনারা টিওএম এর আগে থেকেই চিনতাম। তো উনাদের সবসময় দেখতাম জার্মানি রিলেটেড। আমারও জার্মানির প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন ছিল, হুম কিন্তু তারপরে যেটা বলা চলে না, মানে এভাবে চিন্তা করতাম যে না ফিউচারটা আমার ওখানে হবে বা হুম এরকম কিছু আসলে ওইভাবে চিন্তা করিনি। তো 22-20 আসলে লাস্টের দিকে আমি আসলে বেসিক্যালি এখানে আমার অনেক পার্সোনাল কথাবার্তা যদি হুম। মানে না না এই নো প্রবলেম, অফ কোর্স, বলেন বলেন কনভারসেশন বলেন। সামনে গড়ায়, হ্যাঁ তাহলে সেখান থেকে আমি আরো বলবো আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনই বলবো না। তো তো সেখান থেকে আরকি আমি ডিসাইড করি 2020 লাস্টের দিকে। তো আমি আইএলটিএস টা দেই হচ্ছে 2021 এর জানুয়ারিতে। ওকে, তো 2021 জানুয়ারিতে এর দিয়েই জানুয়ারিতে, হচ্ছে ওকে। যে হ্যাঁ। দিয়েই হচ্ছে আমি আপনার হচ্ছে যে সর্বপ্রথম এপ্লাই করি জার্মানিতে টিউ হামবুর্গ। টু কারণ হামবুর্গ, ওই ওকে। সময় হুম উইন্টারের অ্যাপ্লিকেশনটা আমি যতটুকু মনে পড়ে টিউএম এর শুরু হয় হচ্ছে আপনার এপ্রিল থেকে। হুম। এপ্রিল মে জুন ওই পিরিয়ডটাতে থাকে উইন্টারে। তো সবার আগে ওই উইন্টার ওই সময় দুইটা ইউনিভার্সিটি ছিল, রুয়াল ইউনিভার্সিটি বখুম আর বকুম। হচ্ছে টিউ হামবুর্গ। হুম। তো বখুমে আর ওই হামবুর্গে দুই জায়গায় অ্যাপ্লাই করি আর কি আমি তখন। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আপনি বেসিক্যালি 2021 এর উইন্টারের জন্য অ্যাপ্লাই করেছেন। ওকে, 2000। উইন্টারের জন্য রাইট। আচ্ছা, তো আর হচ্ছে আপনার তাহলে আর আপনি প্রিপারেশন নিয়েছিলেন হচ্ছে অক্টোবরে 2020-তে, ওকে। আর আমি আপনার ইয়েটাতে 2020 দেখলাম আর কি যে আপনার ভিপিডিতেও আপনার অনেকই ভালো ছিল আর কি, 1.4 ছিল। সো 1.4 ইটস এ ভেরি গুড স্কোর ফর হায়ার স্টাডিজ আসলে, ওকে। অ্যান্ড ইট ইজ এ গুড স্কোর ফর হায়ার স্টাডিজ, কারণ এরকম ইটস মানে। এ গুড স্কোর, বাট আমি তারপরে বলবো যে আমারই টিইউএম এ আমার এক হ্যাঁ ছোট হ্যাঁ বোন আর কি, ও হ্যাঁ। হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এই। ও মানে ও আরো আমার আগে সামার থেকে আর কি ওর এনরোলমেন্ট ছিল। আচ্ছা তো সে আচ্ছা। আর কি পোস্ট যেহেতু ভিসার কারণে প্রবলেম হয় জানেনি, তো এইসব কারণে সে ইয়ে করেছে। তো ওর স্কোর ভিপিডি স্কোরটা একটু মানে ইট ওয়াজ স্লাইটলি ইনফেরিয়র যদি আমি বলি, হুম। বাট স্টিল শি গট হারসেলফ ইনটু টিইউএম। টিউএম, সো হুম। আমি জাস্ট যেহেতু এই ভিডিওটা সবাই দেখবে আর কি, হ্যাঁ সেই হ্যাঁ জন্য হ্যাঁ বলতে চাই অনেকে যদি ভাবেন যে না উনার সাথে আমার প্রোফাইলটা ম্যাচ করি, হ্যাঁ হ্যাঁ উনার ভিপিডি এত ছিল যে আমার প্রোফাইলটা উনার 1.4 আমার 1.7, আমি মনে হ্যাঁ। হয় চান্স পাবো না, বাট দিস ইজ নট ট্রু দিস ইজ অ্যাকচুয়ালি। নট তো ট্রু, এই এই হ্যাঁ। ব্যাপারগুলোর উপর আমি আরেকটু সামনে কথা বলবো আর কি। আসলে যতটুকু আসলে আমি দেখেছি আর কি, মানে প্যাটার্নটা যেটা বুঝছি যে আপনার কোর্স কারিকুলামটা ম্যাচ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে যদি আপনার আগের যে অনেক ভার্সিটি ছিল, আপনার ব্যাচেলারের যে ভার্সিটি ছিল এবং মাস্টার্সে যে আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবেন, তাদের কোর্স কারিকুলাম যদি অনেকটা ম্যাচ করে, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ একই সাবজেক্টে আমি যেটা দেখেছি যে অনেকেই হয়তো, আমি হয়তো যদি অন্য সাবজেক্টে অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো চান্স পেতাম না। অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ে আমি তো পড়ছি এখন অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ে, সো অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ে আমার আগের কোর্স কারিকুলামটা যেহেতু অনেকটা ম্যাচ করেছে, সেজন্য হয়তো অ্যাকসেপ্টেড হয়েছে, ওকে। সো কোর্স কারিকুলামটা আমি আসলে আপনাকে অনেকটা যদি একটু ইম্পর্টেন্ট। একটু ইয়ে করে বলি এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ হ্যাঁ একটু আর একটু বলার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিইউএম এ কিন্তু আমি অ্যাপ্লাই করি দুইটা সাবজেক্টে। ওকে একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আর একটা ছিল এনভায়রনমেন্টাল ওকে ইঞ্জিনিয়ারিং। ওকে। হুম। এখন ওদের তো একটা অ্যাপটিটিউড স্কোর, একটা অ্যাপটিটিউড অ্যাসেসমেন্টের সিস্টেম আছে, হ্যাঁ। আপনারা জানেন যে ওখানে তারা একটা স্কোর দেয় 100 পয়েন্টস এর ভিতরে। আপনার হচ্ছে ব্যাচেলরের ডকুমেন্ট, হুম তারপর হচ্ছে যে আপনার ট্রান্সক্রিপ্ট, তারপর হুম হচ্ছে যে আপনার রিলেটিভ ওয়ার্ক এক্সপেরিয়েন্স, হুম। আপনার এলওএম যেটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। হ্যাঁ, এগুলোর উপরে তারা একটা পয়েন্টস ইয়ে করে। তো সেখানে আমি দুইটা প্রোগ্রামে অ্যাপ্লাই করি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। হুম সিভিলে হচ্ছে যে আপনি যদি মানে 100 এর মধ্যে 80 প্লাস পান, হুম। আপনি ইউ উইল বি কনসিডার্ড ফর দ্য মানে কি বলে যে ডিরেক্ট ইন্টারভিউ। অ্যাডমিশন পাওয়ার জন্য আপনি আচ্ছা আচ্ছা, কনসিডার ওকে হয়ে যাবেন। ওকে ওকে ওকে। হ্যাঁ, বাট আপনার স্কোর যদি হয় 69 অ্যাবভ এন্ড হুম বিলো 80, হ্যাঁ, হুম। এর ভিতরে যদি আপনার স্কোরটা ফল করে, দেন ইউ উইল বি কল ফর অ্যান ইন্টারভিউ, ইন্টারভিউ, ওকে। সেকেন্ড রাউন্ডের জন্য। হুম। সেখানে আপনাকে অনেক কোয়েশ্চেন করা হবে, অনেক কিছু হবে, সেটার উপর বেসিস করে আপনি সামনের রাউন্ডে যাবেন। তো সিভিলে আমার যে স্কোর ছিল 86, তার 86, মানে ও। আমার ইন্টারভিউ সেকেন্ড ইন্টারভিউ দেওয়া লাগে যেতে নাই। হয়নি। আচ্ছা আচ্ছা। বাট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ আমার স্কোর ছিল 73, সো ওকে আই ওয়াজ কল্ড ফর এন ইন্টারভিউ। ওকে তো ওকে তার ওকে। মানে এখানে আমি যেটা বুঝলাম, আমি নিজেকে যদি অ্যাসেস করি, দুইটা অ্যাপ্লিকেশনেই কিন্তু আমি যথেষ্ট মানে হ্যাঁ, মানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর জন্য এলএমটা একটু ডিফারেন্ট ছিল, হুম আর সিভিলের জন্য ডিফারেন্ট ছিল। হুম বাট আমি বলবো না যে এলএমটা খারাপ ছিল হুম। এনভায়রনমেন্টাল, আর সিভিলেরটা ভালো ছিল। কিন্তু তারপরে আমার এনভায়রনমেন্টাল স্কোরটা কিন্তু কম আসছে। তো ওকে। আপনি যেটা বলতেছিলেন, সিভিল হ্যাঁ। থেকে সিভিলে কিন্তু আমি একদম ডিরেক্টলি কোয়ালিফাইড, মানে আমার কোয়ালিফাইড, হ্যাঁ। প্রোফাইলটা কিন্তু পুরোপুরি ম্যাচ করে। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে যদি আপনি আসেন, হুম। সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল সিভিল ছাড়াও কিন্তু একদম এমন মানুষ অ্যাপ্লাই করবে যে যার ব্যাচেলর আপনার এনভায়রনমেন্টেই ছিল। হুম। অবভিয়াসলি তার প্রেফারেন্স আমার থেকে বেশি থাকবে। অফ কোর্স, হ্যাঁ। তো এটা একটা জিনিস। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি অনেকেই মিস করে, সেটা হচ্ছে স্টাডি রেগুলেশন। হুম হুম প্রতিটা প্রোগ্রামেরই একটা স্টাডি রেগুলেশনের ডকুমেন্ট থাকে। হুম। প্রবলেম ইজ যে ডকুমেন্টটা সবসময় মোস্ট অফ দ্য টাইম এটা জার্মানে থাকে। তো অনেকে ওকে। জার্মান দেখে ভয় পেয়ে যায়, সেটার মধ্যে ঢুকেই না। ঢুকেই না, কিন্তু হ্যাঁ। জার্মান ইউনিভার্সিটি গুলো এতটাই ট্রান্সপারেন্ট, তারা হ্যাঁ। কিন্তু এখানে সবকিছু বলে দেয় হুম যে আপনাকে যে তাদের অ্যাডমিশন দিবে, আপনার কোনটার পিছনে তারা কি পরিমাণে পয়েন্টস থাকবে, আপনার কোন কোন জিনিসটা আপনার তারা কনসিডারেশনে নিবে, হুম কোন কোনটা নিবে না। যেমন আপনার প্রোগ্রামে যদি বলা থাকে
যে জিআরই এর উপরে আপনার 20 পয়েন্টস থাকবে। ওকে, হ্যাঁ, তাহলে আপনার জিআরই স্কোর আপনাকে অবশ্যই কনসিডার করবে। ওকে, কারণ আপনার প্রোগ্রামে যেমন আমার সিভিল ইঞ্জিনিয়ারিং 2 মে জিআরই এর উপরে কোনো পয়েন্ট ছিল না। ওকে। ইট ডাজন্ট ম্যাটার আমার জিআরই স্কোর কত ভালো, কোনো হুম। ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এটা আচ্ছা। কিন্তু তারা কাউন্টই করবে না। কাউন্টই বিকজ করবে না। আমাদের স্টাডি রেগুলেশন ওই জিনিসটা কিন্তু একেবারেই নেই। হুম। একইভাবে তারা ওই স্টাডি রেগুলেশনের মধ্যে এটা পর্যন্ত বলে দেয় যে আপনার এলওএমটা যেটা আপনি লিখবেন সেটার ভিতরে কি কি পয়েন্ট আপনার থাকা লাগবে। ওকে। তো অনেকে করে কি মানে জিজ্ঞেস করে ভাই আমি এলওএমটা কিভাবে লিখবো, বা আমি এটা রাখবো বা আমি ওটা রাখবো, কিন্তু আসলে কিন্তু স্টাডি রেগুলেশনে তারা কিন্তু অলরেডি দিস আর দেওয়াই ওয়েল থাকে, হ্যাঁ। কি বলে যে ডিফাইন্ড, ঠিক না, ডিফাইন। যে আপনি এই জিনিসগুলো রাখবেন। আপনি যদি জাস্ট ওই দিকটা ফলো করেন, ওই অনুযায়ী আগান, হুম। তাহলে কিন্তু ইউ আর গুড টু গো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, দ্যাটস রিয়েলি ইনফরমেটিভ। হ্যাঁ, এবং আসলে মানে জিআরই ব্যাপারটা, অনেকটা জিআরই অ্যাডভাইস টাইপের হয়ে যাবে, তো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আমি এই জন্য বলার চেষ্টা করছি যারা প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্ট, আমি তাদের কথা মাথায় রেখে আসলে বুঝতে পারছি। ব্যাপারগুলো মানে বলার চেষ্টা করছি। বেসিক্যালি আপনি যেটা বললেন, যেমন জিআরইর ক্ষেত্রে জিআরইটা মেবি আস্তে আস্তে কিন্তু অনেক জায়গাতে ম্যান্ডেটরি এখন করে দিচ্ছে আর কি। মেবি টিউএমএও ভেরি সুন ম্যান্ডেটরি করে দিচ্ছে। আমাদের সময় যেমন আরডব্লিউটি এসে জিআরইটা ম্যান্ডেটরি ছিল, কিছু কিছু সাবজেক্টের জন্য ম্যান্ডেটরি ছিল। আমার যেমন জিআরই লেগেছিল এখানে আসার জন্য, এবং দেখা গিয়েছে যে আমি এই আমি সাবজেক্টের নেটওয়ার্কে সমস্যা করি। এখন এখন শোনা আচ্ছা যাবে? জি, এখন হ্যাঁ, এখন শোনা যায়। ওকে। সো আমার কিন্তু জিআরই লেগেছিল, এবং যেটা আরডব্লিউটি এসে প্রি করেছে যে আপনার প্রি রিকুইজিট হিসেবে লেগেছিল জিআরইটা। ওকে। এবং এখন কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখন ম্যান্ডেটরি করে দিচ্ছে জিআরই, এবং হয়তো মানে পরিধিটা বাড়ছে আর কি। হয়তো অন্যান্য জার্মান ইউনিভার্সিটিতেও এখন আস্তে আস্তে জিআরইটা ম্যান্ডেটরি করবে। আমি যেটা দেখছি পরিধিটা বাড়াচ্ছে আর কি। ওকে। বাট ইয়াস, হ্যাঁ হ্যাঁ জার্মান ইউনিভার্সিটিতে মানে তারা কিন্তু আসলে খুবই লিবারাল। মানে দেখা যাচ্ছে যে ইউএসএ আর কানাডা কিন্তু সিজিপিএ নিয়ে, তারপরে জিআরই স্কোর নিয়ে তারা কিন্তু খুবই কড়াকড়ি করে। দেখা যায় অনেক হাই সিজিপিএ লাগবে, হুম, পেপার লাগবে, বা হ্যান ত্যান এটা অনেক অনেক কিছু। অনেক কিছু লাগে। দেখা যায় প্রোফাইল অনেক ভালো থাকা লাগে। বাট জার্মান ইউনিভার্সিটি কিন্তু আসলে অনেকটাই অনেকটাই বলতে গেলে লিবারাল ওয়েন ইট কামস টু টেকিং স্টুডেন্টস। পাস করানোর দিক থেকে না, বাট কিন্তু একসেপ্ট করানোর দিক থেকে ভেরি লিবারাল, আমি যেটা দেখছি আর কি। ওকে। সো আপনি যে টিউএমএ অ্যাপ্লাই করেছেন, প্রথমত আপনার কি কি ডকুমেন্ট লেগেছিল এটাতে? আচ্ছা, ফার্স্ট যে ডকুমেন্টটা লেগেছিল সেটা হচ্ছে যে ভিপিডি। হ্যাঁ, ভিপিডি। ওকে, ফোর প্রিফারেন্স ডকুমেন্টেশন, ওকে। জানেন সেটা। এই ভিপিডিটা দরকার ছিল। সেটা হচ্ছে যে এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে আবার বিয়ে করে যে ভাই ভিপিডিটা আমার কেন লাগে বা এটা কি জিনিস। হুম, And ব্যাপারটা হচ্ছে যে আমার যে হাই স্কুল অথবা ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশন, হুম, এইচএসসি বা ব্যাচেলর আমি যেগুলো করেছি, হুম, এগুলো কি আদৌ জার্মানের যে লেভেল ইকুইভ্যালেন্ট লেভেলে আছে কিনা, হুম, এটা জার্মান ইউনিভার্সিটি গুলো যাচাই করার চেষ্টা করে। হুম, এন্ড প্রবলেম হচ্ছে যে ইউনিভার্সিটি গুলা মানে আমাদের এক এক ইউনিভার্সিটির এক এক রকম ক্রাইটেরিয়া, মার্কিং ক্রাইটেরিয়া বা সবকিছু আলাদা রকম। আলাদা তো রকম। সেটা ইউনিভার্সিটির পক্ষে অ্যাসেস করা, প্রতিটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদাভাবে অ্যাসেস করা, এটা জার্মান ইউনিভার্সিটি গুলোর জন্য ইটসেলফ ডিফিকাল্ট টাস্ক। হুম, এই জন্য ওরা কি করে, একটা আলাদা একটা বোর্ডকে বসায় রাখছে, বা একটা যেটা কোম্পানি ইউনিঅ্যাসিস্ট, তো ইউনিঅ্যাসিস্টকে বসায় রাখছে। আপনি সবই জানেন, বাট আমি জাস্ট হচ্ছে যারা হ্যাঁ, প্রসপেক্টিভ হ্যাঁ, অফকোর্স, অফকোর্স। মাথায় রেখে বলছি। হুম, তো তাদেরকে বসায় রেখে করতেছি কি, যে তাদের কাজই হচ্ছে যে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যাচ্ছি, আমরা বুয়েট থেকে যাচ্ছি, চুয়েট থেকে যাচ্ছি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যাচ্ছি। ইউনিভার্সিটির কাজ হচ্ছে যে আমাদের এই ডকুমেন্ট গুলাকে তারা অ্যাসেম্বল করে তাদের যে জার্মান ইউনিভার্সিটির ইকুইভ্যালেন্ট ক্রাইটেরিয়া সেটাতে তারা আমাদের কনভার্ট করবে। যেন আপনি হুম, বলেন যে ভাই আপনার ভিপিডি 1.4, হুম, আমাদের দেশে তো 1.4 বলে কোনো ইয়ে নাই, ঠিক না, বাট হুম। সেটাকে কনভার্ট করা হয়েছে কনভার্ট করা জার্মান হয়েছে, গ্রেডে। হ্যাঁ। তো এই এই কাজটা হচ্ছে ইউনিঅ্যাসিস্ট মূলত করবে। হুম, সে করে কি করবে, সে জাস্ট আপনাকে সার্টিফাই করবে যে হ্যাঁ তুমি যে ডিগ্রিটা তোমার দেশে করছো সেই ডিগ্রিটা আমাদের জার্মানির যে এডুকেশন তার সাথে ইকুইভ্যালেন্ট, এবং সেটার ইকুইভ্যালেন্ট তোমাকে একটা গ্রেড দেওয়া হলো। হুম, এবার সেটা যেটা ডকুমেন্টটা সেটাই হচ্ছে ভিপিটি। হুম, এই ভিপিটিটার জন্য আমার আসলে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা লাগে, সেটা তো আলাদা একটা প্রতিষ্ঠান বললামই। তো হুম। সেটার জন্য যেটা করতে হচ্ছে যে আইএলটিএস এর প্রয়োজন লাগে না ভিপিটির জন্য। ওকে। সেটার জন্য হচ্ছে যে আপনার মেইনলি আপনার এইচএসসির যে ট্রান্সক্রিপ্ট হুম, সার্টিফিকেট, আর হচ্ছে ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট হুম, সার্টিফিকেট। অনেকে আবার প্রশ্ন করে ভাই আমি টিওএমএ দেখলাম যে আমার লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, এলওএম লাগবে, এটা কি আমি আবার ইউনিভার্সিটি দিব কি? আসলে কিন্তু না, সেটা আপনি ইউনিভার্সিটির পোর্টালে দিবেন। অনেকে পোর্টালে মিক্স দিবেন। আপ করে ফেলে আর কি। হুম, সেটা আপনি কখনোই ইউনিভার্সিটিতে দিবেন না। ওকে। ইউনিভার্সিটির জন্য এই 4টা ডকুমেন্ট থাকাটাই এনাফ। হুম, সেটা নিয়ে ইউনিভার্সিটি আপনার এখানে আবার ইউনিভার্সিটি খুঁজতে আবার অনেকের সমস্যা হয়। জার্মানি থাকে যেহেতু নাম, হুম, টেকনিশিয়ান ইউনিভার্সিটি মিউনসেন, সেটা ক্লিক করে, নট টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। হুম, তো সেটা ক্লিক করার পরে সেখানে একটা অলে ফেসার একটা ইয়ে থাকে, মানে অল সাবজেক্ট। তো ওকে। সেটা সিলেক্ট করা লাগে। সিলেক্ট করার পরে 75 ইউরো, ইফ দ্যাট ইজ ইয়োর ফার্স্ট ফার্স্ট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, তাহলে ওকে। 75 ইউরো, হুম, 75 ইউরো পে করার পরে জাস্ট ওই সেম পেপার গুলাই হচ্ছে যে কোনো একটা লয়ার বা যে কোনো কাউকে দিয়ে নোটারাইজ করে। অনেকে আবার বলে যে আমি কি বোর্ডে যাব,
সার্টিফাইড করবো, করতে চাইলে আপনি করতে পারেন, হুম বাট দ্যাট ইজ নট নেসেসারি। আমি হুম যেটা করছি যে একদম নীলক্ষেতে আমার পরিচিত একজন লয়ার লয়ার আছে, ওনাকে দিয়ে আমি করে নিছি, নোটারাইজ, এবং আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হয়নি। তার মানে তো সেটা ওইটাতেই, করে আমি জাস্ট দিয়েছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি, আমি মানে জাস্ট দিয়েছিল, একটা পাঠিয়ে দিয়েছি। নর্মালি হচ্ছে একটা লয়ারের নোটারাইজেশনও তাহলে কাজ করে বেসিক্যালি, ওরা একসেপ্ট করে। ওকে, মানে এমন হ্যাঁ, না যে কারণ সবাইকে, আমার ক্ষেত্রে তো আমি সেটাই করেছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে এম্বাসি থেকেই যে করাতে হবে তা না, বেসিক্যালি না, ওটাই নেসেসারি না, না। না, দিস ইজ নট নেসেসারি। ওকে আর ওকে এখন বুঝতে পারছি, এমবাসিতে সেটা করাও হয় না, এখন করাও হয় না, এমবাসিতে ট্রু। সেই সার্ভিসটা। মানে কোভিডের কারণে বিশেষ করে, হ্যাঁ আমি যেমন করেছিলাম জার্মান এম্বাসি থেকে আর কি, আমি একটু সেফ সেফ থাকতে চেয়েছিলাম, কারণ আচ্ছা, নোটারাইজ মানে লয়ারেরটা একসেপ্ট করবে নাকি করবে না এটার ব্যাপারে একটু আমি সন্দিহান ছিলাম, বাট আপনি তো এটা ক্লিয়ার করলেন আর কি। ওকে, আর ব্যাপার হচ্ছে আপনি যেটা বললেন যে ভিপিডি মানে হচ্ছে বাংলাদেশের যে আপনার গ্রেড, মানে বিএসসির যে সিজিপিএ ওইটারই ইকুইভ্যালেন্ট, মানে জার্মানে তো আসলে সিজিপিএ না, মানে 4 এরকম না আর কি, বেসিক্যালি 4 এর মধ্যে না। ওকে, মানে জার্মান গ্রেডের স্কেলে আপনার ইকুইভ্যালেন্ট আর কি বেসিক্যালি। ওকে, ইকুইভ্যালেন্ট একটা গ্রেড দেওয়া মানে হতো। আর আমাদের যেটা হয় কি যে সবচেয়ে ভালো স্কোর হচ্ছে 4 এবং সবচেয়ে খারাপ হচ্ছে 2, মানে 2 এর নিচে মানে ফেল টু আমাদের দেশে। টু এর বাট নিচে হয়ে এখানে আসলে মানে শুরু হয় 1 থেকে, 1 মানে সবচেয়ে ভালো আর 4 মানে হচ্ছে সবচেয়ে খারাপ। ওকে, এখানে 4 মানে হ্যাঁ, সবচেয়ে খারাপ আর এবং কি। আমি জানি না যে আপনাদের আরডব্লিউটিএইচ সিস্টেমটা হয়তো অতটা ভালো করে জানি না, হ্যাঁ বাট টুমেরটা কিন্তু অনেকটাই আনপ্রেডিক্টেবল, যে হ্যাঁ, কততে আসলে 1, কততে আসলে 1.4, বা এইটা মানে আনপ্রেডিক্টেবল বলতে পার্সেন্টেজ এর কথা হচ্ছে যেটা বললেন। এটা অনেকটা ডিপেন্ড করে যে কে হাইয়েস্ট মার্ক পেয়েছে, ওইটাকে তারা রেফারেন্স ধরে। মানে হ্যাঁ, আপনার হ্যাঁ, ধরেন সেটাই ক্লাসে সব বলবো, কিন্তু আমি তো স্টুডেন্ট আছে, জানি না যে হাইস্ট মার্ক। হ্যাঁ এটা আপনি এখন জানেন না, যেমন হ্যাঁ আমাদের দেশে ট্রু, তো বলে দেওয়া হতো যে আপনি 80% পানি, মানে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ হাইয়েস্ট মার্ক কে পেয়েছে সেটা দেখা দরকার নেই। হ্যাঁ আপনি 80% মানে ইউ আর কনসিডার্ড ফর গেটিং এ প্লাস, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, না? কিন্তু এখানে তো সিস্টেমটা একটু ডিফারেন্ট। সিস্টেমটা ডিফারেন্ট, হ্যাঁ, বাট এটার একটা অ্যাডভান্টেজ আছে, কারণ ধরেন একটা কোয়েশ্চেন মানে খুবই কঠিন হলো একটা কোয়েশ্চেন, কঠিন হলে দেখা যাবে যে সবাই হয়তো খারাপ করছে। ওকে, এখন কেউই হয়তো মানে দেখা গেল 1 পেলো না। ওকে, তখন দেখা গেল যে আচ্ছা ঠিক আছে, যে হয়তো সবচেয়ে হাইয়েস্ট গ্রেড পেয়েছে, এখন হয়তো 120-এর মধ্যে কেউ একজন মাত্র 70, ওটাই হাইয়েস্ট গ্রেড। আচ্ছা ঠিক আছে, 70টাকে তাহলে আমি 1 ধরি, এরপর হচ্ছে আচ্ছা ঠিক আছে বাকিগুলোকে ধরি, ওটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি। এটার অ্যাডভান্টেজও আসে, হ্যাঁ অবশ্য। হ্যাঁ কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে কি বলে যে যেই যেই আপনার যে ক্লাসমেট যাদের হ্যাঁ সাথে হ্যাঁ আপনি হ্যাঁ কম্পিট করছেন, হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু আরডব্লিউটিএইচ এন্ড টুমে তারা সবাই কিন্তু এখানে আইআইটি ছেলে পেলে আছে, হ্যাঁ, তারপর আরো অনেক বড় বড় ট্রু, ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে আছে। তো হ্যাঁ হ্যাঁ সমস্যাটা হ্যাঁ, হচ্ছে যে ক্লাসটাই তো অনেক কম্পিটিটিভ। তো ট্রু, এখানে যে ভেরি কম্পিটিটিভ। এটাই হ্যাঁ, হচ্ছে একটা ইয়ে। এটা আসলে একটা বড়, হ্যাঁ এটা আসলে বড়ই সমস্যা। এবং দেখা যায় যে আবার আপনাদের কি আবার মানে দুইটা ক্লাস হয়, মানে ইংলিশ ক্লাস হয় একটা জার্মান ক্লাস হয়, মানে দুইটা গ্রুপ আছে আপনাদের আপনাদের ক্লাসে? কিছু কিছু কোর্সে, নট নট ইন এভরি কোর্স, বাট আচ্ছা আচ্ছা কিছু বুঝতে কিছু পারছি, কোর্সে হ্যাঁ, আপনি যেটা বললেন এরকম ইয়ে থাকে, জার্মানের ইয়ে আলাদা হয়, ইংলিশ আলাদা থাকে। মানে ইংলিশ মানে সকল ল্যাঙ্গুয়েজে কোর্সে না। মানে একই, মানে কোর্স কন্টেন্ট একই, বাট একটা এটা একটা হচ্ছে জার্মান হ্যাঁ, মানে ল্যাঙ্গুয়েজে। লেকচারটা হয়, আপনার ম্যাক্সিমাম কোর্স আবার এমন হয় যে লেকচারটা ইংলিশে হচ্ছে, হুম কিন্তু ম্যাটেরিয়ালস যেটা দিচ্ছে প্রতিটা 2 কপি করে দিচ্ছে, একটা হুম, জার্মান একটা ইংলিশ, আচ্ছা আচ্ছা, ও এরকম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ। কারণ আমি যেটা দেখেছি যে আমাদেরও এরকম প্রত্যেকটা কোর্সেই দেখা যায়, প্রায় অলমোস্ট অল দ্য কোর্সেসে দেখা যাচ্ছে যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আর একটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য। এখন সেটাতে ফলে কি হচ্ছে, আমরা কিন্তু জার্মানদের সাথে ক্লাস পাচ্ছি না, কারণ যারা জার্মান পিওরলি যারা জার্মান তারা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স করছে। যারা ইংলিশ কোর্সে ক্লাস করছে যারা, তারা হচ্ছে সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, সবাই হচ্ছে ইন্ডিয়ান, বাংলাদেশি, চাইনিজ, এরাই আর কি। ওকে, এবং দেখা যায় যে যারা একদম হাইয়েস্ট মার্ক পায় 1 পায়, তারা কিন্তু সবই হচ্ছে জার্মান গ্রুপ থেকে। ওকে, সো আচ্ছা, এটা আচ্ছা। এটা একটা ব্যাপার আছে, মানে আমার যতটুকু মনে হয় ওরা যেহেতু এখান থেকে বিএসসি করে আসছে, সো মানে এই প্রসেসের সাথে তারা অনেকটাই আসলে অবশ্যই অভ্যস্ত, ওরা পুরো সিস্টেমটাই জানে, ওরা সিস্টেমটাই তারা ইন্টিগ্রেটেড জানে, এই ট্রু, সিস্টেমটার সাথে। হ্যাঁ তো পুরাপুরি ওদের ইন্টিগ্রেটেড। সাথে ইয়ে করাটা একটু টাফ ইটস আসলে, মানে ডেফিনেটলি বিশেষ করে চ্যালেঞ্জিং। ওদের সাথেই, মানে দেখা যাচ্ছে যে মানে ওদের সাথে কম্পিট করাটা আসলে ভেরি মাচ চ্যালেঞ্জিং। মানে দেখা যাচ্ছে যে আমাদের গ্রুপে হয়তো হাইস্ট মার্ক 1.7, ওদের গ্রুপ থেকে ঠিকই 1 পেয়ে বসে আছে কেউ। ওকে, এরকম দেখা যায়। ওকে, সো সো দ্যাট গোজ ফর আওয়ার ডকুমেন্টস। তার মানে আপনার প্রথমে বললেন যে ভিপিডি লাগে, তারপর আইএলটিএস লাগে, তো রাইট? এখন আইএলটিএস যেটা সেটা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবেন হুম ইউনিভার্সিটির পোর্টালে, হুম, সেখানে আপনার আইএলটিএস লাগবে। দ্যাট ওকে, ডাজ মানে নট নট নেসেসারি নট ফর আপনার ভিপিডি, নট এখন ফর ব্যাপারটা ভিপিডি, হচ্ছে যে হ্যাঁ। ইউনিভার্সিটিতে যখন আপনি এখন সমস্যাটা হচ্ছে যে ইউনি অ্যাসিস্ট অলরেডি টেকস ওয়ান মান্থস অর মোর টাইম টু হুম ইস্যু অ্যান্ড ভিপিডি। হুম ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে আমি আইএলটিএস দিব আগে, হুম আইএলটিএস দেওয়ার পরে আমি ইউনি অ্যাসিস্টে অ্যাপ্লাই করবো, হুম, তারপর সেখান থেকে ভিপিডি আসবে। সো যদি আপনার হাতে সময় থাকে ইটস ফাইন, বাট যদি সময় না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ভিপিডির জন্য অ্যাপ্লাই করে ফেলেন। ওকে, তারপর যে 1.5 মাসটা সময় আপনি হাতে পান, হুম, ওর মধ্যে আপনি আইএলটিএসটা বা আপনার জিআরই রিকোয়ারমেন্ট আরো যা যা কিছু থাকে আপনি দিয়ে দেন। ওকে, ওকে, যেহেতু ফর ভিপিডি ইটস নট রিকোয়ার্ড, বাট হুম এখানে আবার একটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি আপনি ইউনিভার্সিটিতে যদি মাল্টিপল
অ্যাপ্লিকেশন করে, মানে টুম ছাড়াও আরো এমন আরো তো ইউনিভার্সিটি অ্যাপ্লাই ভার্সিটি আছে। করছেন হুম। যেখানে হয়তো রিকোয়ারমেন্ট আছে আইএলটিএস এর, তখন ওকে। কিন্তু আবার আইএলটিএসটা ইয়ে করা লাগবে, মানে আপনার আপলোড রিকোয়ারমেন্ট করা যদি হয় লাগবে। অনলি টুম, ওকে। তাহলে আপনার কিন্তু দরকার নেই। আচ্ছা আচ্ছা, মানে আমি আইএলসটা, আচ্ছা আইএলস আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আইএলস আপনার কিরকম স্কোর থাকা লাগে টুমে অ্যাপ্লাই করার জন্য ধরেন? আচ্ছা, টুমে হচ্ছে স্টাডি রেগুলেশন সিভিলে ফর সিভিল হুম। ইঞ্জিনিয়ারিং তারা বলে যে 6.5, 6.5 ইজ মিনিমাম। এনাফ। ওকে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, হুম। সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টাডি রেগুলেশনের কোথাও কোথাও আইএলটিএস এর উপরে কোনো পয়েন্টস নেই। মানে ওকে। আপনার যদি 9ও থাকে, আপনার যদি 6.5ও থাকে, ইট ডাজন্ট ডাজন্ট ম্যাটার। ম্যাটার, তারা জাস্ট। যেটা মানে ওকে। বলবে না, সেটা তারা কনসিডারেশনে আনবেও না। কনসিডারেশনে আনবে না, হ্যাঁ, ওকে। কিন্তু কিছু কিছু প্রোগ্রাম যেমন ম্যানেজমেন্টের কথা যদি বলি, ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি বা আরো হুম। যে প্রোগ্রামগুলো আছে, ওখানে কিন্তু আপনার আইএলটিএস করে পয়েন্ট আছে, তার মানে আপনি ওকে। যত বেশি পাবেন তত তত আগে বেশি থাকবেন। ভালো। হ্যাঁ, বা ওকে। জিম্যাটের স্কোরের উপরে একটা পয়েন্ট আছে, আপনি যত বেশি পাবেন তত আগে থাকবেন। ওকে। বাট ফর সিভিল ইঞ্জিনিয়ারিং আইএলটিএস এর উপরে মানে ইউ জাস্ট হ্যাভ টু ফুলফিল দ্য স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্টস। মিনিমাম ক্রাইটেরিয়া। মানে বেসিক্যালি হ্যাঁ, 6.5 বলেছে, 6.5 পাওয়াটাই ইনাফ আপনার জন্য আর সিক্স কি। পয়েন্ট ফাইভ পেলে মানে আপনি ইউ আর এলিজিবল। ঠিক আছে, এখন আপনি বেশি ওকে। পেলে বেশি পাবেন, সেটা আপনার ব্যাপার। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রথমে গেল ভিপিডি, তারপর হচ্ছে আপনার গেল আইএলস এর সার্টিফিকেট, তারপর লেটার অফ রিকমেন্ডেশনে আসি। লেটার অফ রিকমেন্ডেশনে দেখা যায় যে অনেকেই যেটা ভুল করে, মানে দেখা যায় যে আপনাদের তো স্টেপ বাই স্টেপ লেখাই ছিল যে আচ্ছা ঠিক আছে কী কী জিনিস আপনি ইনক্লুড করবেন, এটা হয়তো আপনাদের রাইট। পোর্টালে লেখা ছিল। সব ভার্সিটির পোর্টালে কিন্তু লেখা থাকে না যে আচ্ছা লেটার অফ মোটিভেশনে এই স্টেপস, এই জিনিস তুমি ফিল আপ করবা। ওকে। এখন অনেকেই দেখা যায় যে এখন হোয়াট, মানে আপনাকে লেটার অফ রিকমেন্ডেশনে আসলে কি কি ইনক্লুড করা উচিত? আপনি তো লেটার। আচ্ছা, লেটার অফ রিকমেন্ডেশন আমার সিভিল এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোনোটাতেই লাগে না। ওকে। হ্যাঁ, একটা প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রাম আছে কম্পিটিশনাল মেকানিক্স টুমে, যেখানে সিভিল থেকে ছেলে পেলে অ্যাপ্লাই করে। ওকে। ওখানে আবার লেটার অফ রিকমেন্ডেশনের কথা বলা আছে। এখানে আবার ওকে, সরি ব্যাপার সরি হচ্ছে সরি, আমি একটু বোধহয় লেটার ভুল অফ করে ফেলছি। রিকমেন্ডেশন, আমি লেটার অফ মোটিভেশন বলতে গিয়ে এলওএম। লেটার লেটার অফ অফ মোটিভেশন। আচ্ছা, মোটিভেশন। ওকে। হ্যাঁ। আচ্ছা, লেটার অফ মোটিভেশনে যেটা ছিল, হুম। ওরা ওই যে আমি যে বললাম স্টাডি রেগুলেশন, হুম। ওখানে আমাকে বলা ছিল যে, আচ্ছা এখানে তার আগে আমি আমি একটু আরেকটু বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আমি আগে দেখার চেষ্টা করেছি যে টুমে ওই যেটা বললাম 22টা ফিল্ড অফ স্পেশালাইজেশন। হুম। এখন একটা ডিগ্রি শেষ করতে আপনার তো 22টা ফিল্ড অফ স্পেশালাইজেশন পড়া লাগবে না, হুম। আপনার সর্বোচ্চ 4টা স্পেশালাইজেশন পড়া লাগবে। হুম। এখন ইফ ইউ আর স্মার্ট এনাফ, তাহলে আপনি যেটা করবেন যে ওই 4টা স্পেশালাইজেশন আপনি আগেই সিলেক্ট করবেন। ওকে। সিলেক্ট করার পরে সেটাকে আপনি আপনার ব্যাচেলরের সাথে ইন্টারপ্রেট করবেন। ফর ওকে। এক্সাম্পল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, যেমন আমি আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স, নাম্বার অফ কোর্সেস আমার ইউনিভার্সিটিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বেশি ছিল। হুম। আমার গ্রেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অলমোস্ট যতগুলো ছিল সবগুলোই 4 ছিল। তারপর হচ্ছে যে আমার থিসিস ছিল স্ট্রাকচারে। হুম। হ্যাঁ, তো এখন এবং আমি জুনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছি। হুম। এখন আমি যখন এটাকে ইন্টারপ্রেট করব, আমার টুমে যে সিভিলের যে একটা ফিল্ড অফ স্পেশালাইজেশন আমি কথা বলতেছি, যে ফর এক্সাম্পল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, হুম। তখন আমি বললাম যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর এখানে আবার তার ভিতরে আবার অনেকগুলো কোর্স আছে স্পেশালাইজেশনের ভিতরে, হুম। ফাইনাইট এলিমেন্ট, নন ফাইনাইট এলিমেন্ট, তারপর হচ্ছে যে নন লিনিয়ার ফাইনাইট এলিমেন্ট, হুম। অ্যাডভান্স ফাইনাইট এলিমেন্ট, অনেক কোর্সেস আছে। অনেক এখন কোর্স। সেগুলা যেমন আমি ব্যাচেলর থেকে যদি শুরু করি, আমি শেষ করেছিলাম ফাইনাইট এলিমেন্ট দিয়ে, এখন আমি শুরু করতে যাচ্ছি অ্যাডভান্স ফাইনাইট এলিমেন্ট। তারা কিন্তু অলরেডি জানে যে ইউ নো দ্যাট হোয়াট ইউ আর গোয়িং টু ডু। ওকে। ঠিক না? হুম। আপনি একদম মানে ক্লুলেস না। ক্লুলেস হ্যাঁ, না। ওকে। অনেকেই যেটা আমি দেখেছিলাম যে টুমে মানে লেটার অফ মোটিভেশন যেটা করে, they are talking about their self, like I did this sort of work in my past, or অথবা I did this sort of courses in my past, this is my dream এসে। বাট তারা একবারও ইউনিভার্সিটির সাথে তাদের যে ইন্টারপ্রিটেশন এটা করতে পারতেছে না আমার কাছে মনে হচ্ছে। আমি ওকে। বলতেছি না যে বাই নো মিনস আই এম সেইং দ্যাট আই এম পারফেক্ট, বাট হুম। আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে অ্যাড্রেস করা দরকার। ওকে। তা আমি যেটা করছিলাম যে বলছিলাম যে এই কোর্সগুলো আমি দেখতে পাচ্ছি যে তোমাদের স্পেশালাইজেশনের মধ্যে আছে হুম। এবং আমার এই নলেজ গুলো আছে। আমি হুম। যেটা বললাম আমি শেষ করেছি ফাইনাইট এলিমেন্ট দিয়ে, আমি হুম। শুরু করতে চাই অ্যাডভান্স ফাইনাইট এলিমেন্ট দিয়ে। হুম। এটা একটা গেল। তারপর যখন আরেকটা স্পেশালাইজেশন, আমি কম্পিটিশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছিলাম। হুম। যে আমি মনে করি যে সিভিল ইঞ্জিনিয়ার হই বা যে ইঞ্জিনিয়ারিং হই না কেন, আমাদের সবারই অটোমেশন রিলেটেড নলেজ থাকার অনেক প্রয়োজন আছে। সেজন্য ওকে। প্রোগ্রামিং নলেজ মানে কি বলে যে এটা অ্যাবসলিউটলি নেসেসারি। এটা নেসেসারি। এটা বাদ দেওয়া যাবে না। হুম। যেহেতু আমি টুমে এই সুযোগটা পাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এই কাজটা করার, তো এটাও আমার খুব একটা ভালো একটা অপরচুনিটি। ওকে। তো আমি কি করলাম, আগে তাদের স্পেশালাইজেশন নিয়ে কথা বললাম, তারপরে আমি আমাকে নিয়ে কথা বলছি যে আমার একাডেমিক এক্সপিরিয়েন্সটা কি, বা হুম। আমি কি কি টাইপের কাজ করছি, যে কাজ করে আসছি। বাট হুম। এমন কাজের কথাই রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি যেটা সাথে মানে একদম ডিরেক্টলি টুমের সাথে মিলে যায়, ওকে। আমার স্পেশালাইজেশনের সাথে মিলে যায়। হ্যাঁ, তাছাড়া আমি আদার যেমন আমি রিয়েল এস্টেটে কাজ করেছি, আমি রিয়েল এস্টেট নিয়ে কিন্তু কিছু বলি নাই। হুম। টুমে যদিও রিয়েল এস্টেটের একটা স্পেশালাইজেশন আছে, হুম। তখন আমি রিয়েল এস্টেট সম্পর্কে মানে অত ধারণা ছিল না যে টুমে এটা কিরকম, সেই জন্য আমি এটা নিয়ে কিছু বলিও নাই। হ্যাঁ। হ্যাঁ, আমি স্ট্রাকচার নিয়ে কাজ করেছি, স্ট্রাকচারের সাথে খুব সুন্দর মতো রিলেট করে দিচ্ছি। ওকে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে যে
মানে অনেকেই যেমন বলে যে ওয়াই টুম অথবা ওয়াই জার্মানি, ওয়াই নট এনি আদার কান্ট্রি। হুম এখন যে আমিও জানি আপনিও জানি যে জার্মানি আমরা কেন যেতে চাই, হুম কিন্তু সেটা তো আমি টিউব মানে এলো আমি লিখতে পারবো না। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ আমি যেটা আমি একটা রিজন যেটা বলেছিলাম যে আমি যখন আন্ডার গ্রাজুয়েট একটা টপিক পড়তাম মানে পড়েছিলাম সলিড মেকানিক্স এর বশিঙ্গার এফেক্ট। তো হুম বশিঙ্গার হচ্ছে একজন জার্মান সায়েন্টিস্ট। হ্যাঁ, তার তো বশিঙ্গার সম্পর্কে আমি যখন জানতে চাই, তার যে ম্যাটেরিয়াল রিলেটেড থিওরি বা ম্যাটেরিয়াল রিলেটেড তার অনেক অবদান আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সেক্টর। আচ্ছা আচ্ছা ওকে তো বশেঙ্গার সম্পর্কে জানতে জানতে আমি জার্মান আরো সায়েন্টিস্ট সম্পর্কে জানতে পারি, এটা কোনো ব্যাপারই না, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। তো বশিঙ্গার এবং আরো কয়েকটা জার্মান সায়েন্টিস্টকে এক করে হুম আমি যখন বললাম যে আমি দেখছি যে তাদের মানে বা জার্মান যে ইঞ্জিনিয়ার বাইরা এদের আমার সেক্টরে কত বেশি অবদান। তো হুম এটা কিন্তু আমাকে অনেকটা ইনফ্লুয়েন্স করে, মোটিভেট করে টু হুম কনসিডার জার্মানি কি বলে যে আমার ফিউচার ড্রিম কান্ট্রি বা যেখান থেকে আমি হায়ার এডুকেশন পারসিউ করতে চাই। তো হুম এটা কিন্তু মানে এটা কিন্তু ইউনিক। এটা ওকে কিন্তু ইয়া আপনার সাথে অফ আমার কোর্স মিলবে না, আপনার সাথে আপনার অফ মিলবে না। কোর্স আপনি হ্যাঁ কি এটাকে জেনারেলাইজ করতে পারবেন না। হুম হ্যাঁ, তো এটা একটা জিনিস। তো এই ব্যাপারগুলো হয় কি আমার কাছে মনে হয়েছে যেটা তাদের ক্রেডিটেবিলিটিটা অনেক বাড়ায়। যে না, হুম আপনি অ্যাপ্লিক্যান্ট, আপনি এটা লিখছেন এবং আপনি জানেন, ইউ মিন ইট। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার ছিল যে টুম, ওয়াই নট এনি আদার ইউনিভার্সিটি। হুম এখন আমিও জানি আপনিও জানি কেন টুমের কিউএস র্যাঙ্কিং ভালো, টিএইচই র্যাঙ্কিং ভালো, অনেক কিছু। হুম কিন্তু সেটা কিন্তু আমি এলওএম লিখতে পারবো না, লিখতে কারণ পারবো এটা না হ্যাঁ অলরেডি টুম জানে জানি যে আমরা বেস্ট, এটা তারা জানে। হ্যাঁ, এবং সে কথাটা অনেকেই লিখবে। তা হ্যাঁ আমি যেটা করছিলাম যে আমি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে যেমন টুমের কিছু কিছু ব্যাপার যে আমি চাইলে যে কোনো মানে কোর্সে আমি রেজিস্ট্রেশন করতে পারি, যে হুম কোনো সময় সেটা আমি লিভ করে দিতে পারি। মানে কোর্সে রেজিস্ট্রেশন করা মানেই এটা না যে আমি বাধ্য আমার এক্সাম দিতে হবে। এক্সাম রেজিস্ট্রেশন, কোর্স রেজিস্ট্রেশন আলাদা। তার চেয়ে বড় কথা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর থেকে আমার যে সাপ্লিমেন্টারি ক্রেডিট গুলো আছে সেগুলো আমি চাইলে মেকানিক্যাল থেকে ফিল করতে পারি, হুম সেগুলো আমি চাইলে বিজনেস থেকে ফিল আপ করতে পারি। সো অ্যাজ এ স্টুডেন্ট আই হ্যাভ দ্য ফ্রিডম, তারা আমাকে এই ফ্রিডমটা দিছে হুম যে তুমি যেখান থেকে চাও সেখান থেকে করতে পারো এবং তুমি ডিসাইড করো কয়দিন ক্লাস করে তোমার ভালো লাগে কিনা। তোমার হুম যদি ভালো লাগে তুমি কোর্সে থেকে যাও, না হলে তুমি কোর্স ছেড়ে দাও, কোনো বাধ্যকতা নেই। হুম তো আমার কাছে মনে হচ্ছে যে এই যে ফ্রিডম মানে স্টুডেন্টের চয়েসের প্রতি টুমের যে একটা ফ্রিডম, হুম এটা অনেক বেস্ট মনে হয়েছে। ওকে তো এই জিনিসগুলো আর কি বেসিক্যালি আমি পয়েন্ট আউট করার চেষ্টা করছিলাম এবার। ওকে আর সো তারপর আমার ফিউচার প্ল্যানে সেগুলো তো আছে। সো বেসিক্যালি যখন লেটার অফ মোটিভেশন আমরা লিখতে যাব ঠিক আছে অনেকেই ভাবে যে এটা কিন্তু আসলে আপনাকে টাইম দিতে হবে আর কি মানে এমন না যে আপনি একদিন জাস্ট মানে বসলেন 1 ঘন্টাতে জাস্ট আপনি একটা খসড়া লিখে ফেললেন ওটাই জমা দিয়ে দিলেন এরকম কিন্তু না এটা তো অবশ্যই আপনাকে অবশ্যই প্রথমত আপনি যেটা বললেন ভার্সিটি নিয়ে একটু রিসার্চ করা লাগবে আপনি কোন কোর্সের জন্য যেতে চাচ্ছেন ওটা নিয়ে একটু রিসার্চ করা লাগবে ওকে এগুলোরও ব্যাপার আছে কারণ আপনি যেটা বললেন অনেকেই দেখা যায় খুবই ক্লিশে মানে খুবই ক্লিশে টাইপ জিনিসপত্র লিখবে ঠিক আছে এবং অনেকে দেখা যায় যে এমন এমন ভুল করে যে নিজের পার্সোনাল জিনিস বলবে ছোটবেলায় কোনো একটা রাস্তার মাঠ দিয়ে যাচ্ছিল কোনো না, একটা জিনিস তার একটা দেখছে কারণ আছে। তার কারণটা কি, এই ফরম্যাটটা আবার ইউএসএ তে কিন্তু খুব কাজে দেয়। ওকে হ্যাঁ, তো অনেকেই আবার একটা মানে ওদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করে ওকে যে ইউএস আর জার্মানিকে তারা এক কাতারে নিয়ে ফেলে। ওকে 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 যেই টাইপের এলো ইউএসএ কাজে লাগবে বা হুম কানাডাতে কাজে লাগবে সেই টাইপের তারা কিন্তু, জার্মানি কিন্তু আপনি জানেন নট এট অল ইন্টারেস্টেড ইন ইউর পার্সোনাল লাইফ, এবং এটা কিন্তু হাইলি ডিসকারেজ করে হাইলি যে আপনি আপনার ডিসকারেজড পার্সোনাল লাইফ নিয়ে কোনো ইনফরমেশন কোনো কিছু কোথাও যাতে উল্লেখ না করেন। উল্লেখ না করেন হ্যাঁ ট্রু বাট পার্সোনাল জিনিস এলওআরএ বা এসওপিতেও বোধহয় মানে খুব একটা বেশি কি কাজে লাগে আসলে কারণ ম্যাক্সিমামই তো মানে ইউনিভার্সিটিতেও জানতে চাই যে তুমি কতটুকু আসলে মোটিভেটেড এই কোর্সের জন্য এবং আসলে এই কোর্সটা করার জন্য তোমার সেই মানে দক্ষতা আছে নাকি বিকজ আপনি যেটা বললেন যে আপনি হয়তো এই যে আপনি কোর্স টিউএমকে ভালো মতো রিসার্চ করে দেখেছেন যে টিউএমে এ ফ্যাসিলিটিস ওকে সো আপনি যখন এগুলো জিনিস লিখবেন ওরা কিন্তু দেখতে পাচ্ছে যে আপনি হাইলি মোটিভেটেড ওকে হ্যাঁ, এটা ফুটে উঠছে আপনি যদি জাস্ট লেখেন আই এম হাইলি মোটিভেটেড বা আপনি যদি এতটুকু লাইন লেখেন তারা সেটা তো কিন্তু আসলে ডিফাইন করে না যে highly motivated। ওই যে আবার বললাম সেটা আসলে ক্লিশেই হয়ে গেল খুবই একটা, ক্লিশে ঠিক না? হয়ে গেল ওকে যে সো হ্যাঁ, বেসিক্যালি শুধু আমি লিখলে এটা হবে আসলে না আমি শুধু টিউমের কথা বলবো না। হুম আমার কাছে মনে হয়েছে, কেন আমি জানি না, আপনারা জার্মানি আসেন আমার থেকে ভালো জানবেন, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে জার্মানির সব জায়গায় হুম আমি কোনো হিউই পজিশনের জন্য অ্যাপ্লাই করি, কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করি, ওখানে না লেটার অফ মোটিভেশন, কাভার লেটার, দিস প্লেস এ মেজর রোল। মেজর রোল ঠিক আছে, ইয়েস যেমন হ্যাঁ আমি এই জন্য বলছি কারণ আমি রিসেন্টলি একটা হিউই পজিশনের জন্য আমি শর্ট লিস্টেড হওয়ার পরে, ইন্টারভিউ দেওয়ার পরে তাদের যে ফাইনাল রিটেন টেস্ট ছিল ওটাও করার পরে ফাইনালি আমাকে বাদ দেওয়ার রিজন ছিল যে ওই যে পেপারস, আমি যে মানে যাওয়ার পরে আমার রেসিডেন্স পারমিট বা হুম জব ওটা নাই পারমিটের যে আপনার পেপারস গুলো বা এইগুলো থাকার, এই জিনিসটা মেনে নিয়েছিল, বাট আদারওয়াইজ এভরিথিং ওয়াজ পজিটিভ। তো কিভাবে আমি শর্ট লিস্টেড হলাম, তো সেখান থেকে যদি আমি চিন্তা করি আমি দেখছিলাম যে আমার এলো মানে কভার লেটার যেটা কভার আমার ছিল লেটার সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার ইন্টারভিউ পুরাটাই হয়েছে সেই কভার লেটার উপর। ও আচ্ছা আচ্ছা তো
ওকে। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে, ইউনিভার্সিটির কথা বাদই দিলাম, আমার কাছে মনে হয়েছে যে কোনো জায়গায় হুম, যে হুম, আপনি হুম, আগের থেকেই কাভার লেটার, লেটার অফ মোটিভেশন বা যাই হোক, এই আপনার নিজের সম্পর্কে লেখার যে প্র্যাকটিস, হুম, এটা আপনি যত ভালোভাবে লিখতে পারবেন, আপনি তত বেশি আগায় থাকবেন আপনার আহ, কি বলে শর্ট লিস্ট হওয়ার পিছনে। হুম। আপনারা ভালো জানবেন, বাট আমি জাস্ট আমার না, 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 পার্সপেক্টিভ থেকে আপনি না, যতটুকু আমিও বুঝি সেটা অনেক কিছু বললাম। বুঝতেছি আসলে, শিখতেছি। কারণ ব্যাপার হচ্ছে যে মানে বেসিক্যালি যত বেশি প্রফেশনাল থাকা যায় আর কি, যত বেশি আপনার প্রফেশনাল রিলেটেড স্কিলস আছে এবং মোটিভেশন ওটাই যাতে ইনক্লুডেড থাকে, ঠিক আছে? মানে এমন কিছু লিখবেন না যেটা এই যে অনেকেই যেটা লেখে যে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল এইটা, বা ছোটবেলাতে হয়তো মামা চাচাকে কিছু দেখছি এটা করতে, তখন থেকে আমার ইচ্ছা হয়েছে এটা করতে। মানে এরকম যাতে লাইন অবশ্যই না থাকে আর কি। এগুলো হয়তো খুবই হ্যাঁ, একটু আবার বেশি ক্লিশে আরেকটা হয়ে জিনিস যায়। অনেকে যেটা করে সেটা হচ্ছে যে আরেকজনকে ফলো করতে করতে, যেটা যেমন এই যে আপনাদের এই যে সাবাস ফাঁকি বাজে হুম, হুম, ওয়াসিফ ভাই। হ্যাঁ, তো ওয়াসিফ ভাইয়ের একটা, উনি তো ওনার এলওএমটা শেয়ার করেছিলেন আর হুম, ইউটিউবে। হুম, সেখানে আর কি উনি ওনার ফ্যাসিনেশন, যেমন রানা প্লাজার যে ট্র্যাজেডি, হুম, সেখান থেকে তার যে বাংলাদেশের কনস্ট্রাকশন সেক্টরে একটা আনপ্রেসিডেন্টেড চেঞ্জ আনার তার যে একটা মোটিভেশন ভিতরে হুম, আসলো, সেটা থেকে আসলে সেটাকেই সে আর কি মেইনলি হাইলাইট করার চেষ্টা করেছিল হুম। আর কি। তো এখন আমি অনেকেই এলওএম, মানে অনেকে যখন আমাকে বলে যে রিভিউর জন্য দেয় বা এরকম, অনেকের এরকম আমি রানা প্লাজার স্টোরিটা পাই। তো এখন ব্যাপার হচ্ছে যে এটাও কিন্তু আপনি ইয়ে করছেন, যেমন আমি মানে আমি কপি আপনাকে করতে একটু আগে করতে। বসিংগারের কথা বললাম, হুম। ইফেক্টের কথা বললাম। এটা কিন্তু কারো কাছ থেকে বানানো ছিল না, আমার ট্রু। নিজের আইডিয়া ছিল। এমন আইডিয়া আপনি চাইলে অনেক বানাতে পারবেন, বাট হ্যাঁ। ইউ হ্যাভ টু থিঙ্ক। ইউ হ্যাভ টু থিঙ্ক যে আপনি কোনটা যদি জাস্ট, অ্যাকসেপ্টেবল হবে। হ্যাঁ, ওদের হ্যাঁ কাছে। সেটাই, কারণ ব্যাপার হচ্ছে যে অ্যাডমিশনস কমিটি তারা মানে হাজারো এলোয়ার পরে অভ্যস্ত, ওকে? সো তারা তো অবভিয়াসলি আসলে মানে বুঝতে পারবে যে কোনটা ইউনিক, তুমি তুমি লেখছো আর কোনটা খালি কোনটা, কপি করে মেরে দিছো, এটা তারা বুঝবে আর কি, ওকে? ওকে, অবভিয়াসলি এটা এক্স্যাক্টলি। তারা বুঝবে। ওকে। সো বেসিক্যালি ওকে, এটা লেটার অফ রিকমেন্ডেশন গেল, তারপর যাচ্ছে হচ্ছে আপনার এলওআর, লেটার লেটার অফ অফ মোটিভেশন, লেটার অফ মোটিভেশন। মোটিভেশনটা গেল, সরি, লেটার অফ মোটিভেশনটা গেল। এরপর আসি হচ্ছে যেটা প্রফেসরের কাছ থেকে নিতে হয় আমাদের, লেটার অফ রিকমেন্ডেশন। এটা থেকে আপনাদের লেগেছিল মিউনিকে মানে টিউএমএ? আচ্ছা, এটা হচ্ছে একটা প্রোগ্রাম ছিল কম্পিটিশনাল মেকানিক্স, হ্যাঁ, ওকে, কোমে। ওই কোমেতে হচ্ছে যে আপনার লেটার অফ রিকমেন্ডেশনটা লাগে, বা আরো অনেক প্রোগ্রামে হয়তো লাগতে পারে, আমি কোমের ওকে, কথা বলতেছি। তো ওখানে হয় কি, তারা একটা আলাদা প্যাড দিয়ে দেয়, তাদের ওকে। একটা আলাদা ফরম্যাট দিয়ে দেয়। ওই ফরম্যাটের ভিতরে থাকে কি, যে তুমি এই অ্যাপ্লিকেন্টকে কিভাবে কিভাবে চিনো, হুম, আউট অফ 5 তুমি তাকে এই জায়গায় কত দিবা, তার হুম। ওয়ার্কিং ইন গ্রুপ করার মতো এই জায়গায় তার আউট অফ 5 তুমি তাকে কত দিবা, এরকম একটা তাদের একটা নির্দিষ্ট টেমপ্লেট করা আছে। টেমপ্লেটই করা আছে। সেটা ফিল আপ করাবেন আপনি ফ্যাকাল্টিকে দিয়ে। ওকে। তার পাশাপাশি আপনার ফ্যাকাল্টি আপনার সম্পর্কে যে লেটার অফ রিকমেন্ডেশন যেটা লিখবে, সেটা তো লিখবেই, বাট তার পাশাপাশি সেটাও ফিল আপ করা লাগবে। আপনি যদি সেটা সাবমিট না করেন, জাস্ট ওটা করেন, আপনার লেটার অফ রিকমেন্ডেশনটা কাউন্ট করবেন। আমি বেসিক্যালি এই একটা জন্য তারা ফর্ম বলতেছি দিয়ে দেয়, তারা একটা ফর্ম দিয়ে দেয়, প্লাস হচ্ছে ফর্ম লেটার অফ দিয়ে দিন, রিকমেন্ডেশনের জন্য একটা জায়গা দিয়ে দেয় ওটাও যেটাতে লাগবে, মানে দুইটাই লাগবে, লেটার অফ রিকমেন্ডেশনও লাগবে, আবার ফ্যাকাল্টিকে আপনার একটা যে ফর্ম আছে সেটাও ফিল আপ করা লাগবে আপনার জন্য, দুইটাই এটাও করা ফিল লাগবে। আপ করা লাগবে। এখানে ওকে। অনেকে আবার আরেকটা জিনিস ভুল বুঝে, সেটা হচ্ছে যে ইউএস বা কানাডাতে যে সিস্টেমটা হয়, হুম, যে আপনি জাস্ট আপনার ফ্যাকাল্টি বা প্রফেসরের ইমেল অ্যাড্রেসটা পোর্টালে দিয়ে দিবেন, হুম। তারা আপনার ওই ইউনিভার্সিটি থেকে কন্ট্যাক্ট করবে প্রফেসরের সাথে, সেই প্রফেসর আপনার সম্পর্কে লিখবে, ব্যাপারটা সম্পূর্ণই হিডেন আলাদা। থাকবে, আপনি জানবেন না। হুম। অনেকে ভাবে জার্মানিও এরকম, আসলে কিন্তু জার্মানিতে, মানে আমি এরকম না। যতগুলো করছি এরকম ছিল না, ম্যাক্সিমামই ছিল এরকম, আপনি ফ্যাকাল্টিকে দিয়ে আগেই একটা লেটার অফ রেকমেন্ডেশন লিখিয়ে নিয়ে হুম। ছবি তুলে বা স্ক্যান করে রাখবেন, পরে ইউনিভার্সিটিতে আপলোড করে দিবেন। অনেকে বলে যেখানে ট্রাস্ট ইস্যু থাকে বা এই সেই, ওকে। জার্মানি তো ট্রাস্ট ইস্যু নিয়ে চিন্তা করে না, কারণ তাদের মাথায় তো এটা আসে না হ্যাঁ, যে আপনি এটাকে কপি করতে পারেন আপনি কপি করতে বা পারেন, ট্রু। আপনি ফেক একটা বানাতে পারেন, হ্যাঁ, ঠিক হ্যাঁ। না? অথেন্টিকেশনের যে ব্যাপারটা অনেকে বলে যে ইউএসএ তো, তাহলে যদি আমি ফ্যাকাল্টি যদি তার প্রোফাইল থেকে করে, ইমেলের মাধ্যমে করে, সেখানে তো 100% অথেন্টিকেশনের একটা চান্স থাকে, হুম। থাকে, সমস্যা নাই। কিন্তু জার্মান তো এইভাবে চিন্তা করে না, চিন্তা করেন যে না যে আপনাকে যদি এই ওকে, সুযোগ দেখায় আপনি কপি যে করবেন। স্টুডেন্টরাই হচ্ছে এলোয়ার লিখবে আর প্রফেসররা খালি হচ্ছে সাইন করে দিবে, ওটা হয়তো তারা চিন্তাও করে না। ইয়েস, ট্রু। এটা এটা একটা, চিন্তাও করে না। এটা আরেকটা হয়তো। জিনিস আমি একটু হ্যাঁ, 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 অপ্রাসঙ্গিক হবে, তাও একটু বলতে হ্যাঁ, চাই হ্যাঁ, হ্যাঁ, আসলে। শিওর। অনেকেই বলে, আমি জাস্ট বলবো না, অনেকেই হয়তো ভালো ইউনিভার্সিটির অনেকে বলে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছে, যে ইউনিভার্সিটি আমি নাম শুনি নাই, ওর সিজিপিএ মানলাম আমার থেকে বেশি, আমি এত বড় ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমার সিজিপি একটু কম, হুম। জার্মান ইউনিভার্সিটি ওকে দিচ্ছে, আমাকে নেয়নি। তো জার্মান ডাজন্ট ইউনিভার্সিটির ম্যাটার। কোনো নিয়ম নাই, ওরা কোনো রুলস মানে না, কিছু মানে না। হ্যাঁ, ওরা বুঝেই না যে কাকে কিভাবে এভিডেট করতে হয়। ব্যাপারটা কিন্তু তা না যে ওরা বুঝে না, ব্যাপারটা হচ্ছে যে ওদের দেশে তো তাদের কোনো ডিসক্রিমিনেশন নাই, ট্রু, তাহলে ওরা যখন অ্যাপ্লিকেন্ট মানে সিলেক্ট করবে, সেখানে তারা ডিসক্রিমিনেশন কেন করবে? ট্রু। আপনি এনএসইউ থেকে পড়ছেন, বুয়েট থেকে পড়ছেন, হ্যাঁ, সেখানে তারা র‍্যাঙ্কিং কেন চিন্তা করবে?
করবে তাদের না। আর দেশে তো ব্যাপার সেই হচ্ছে এটা যে আমাদের দেশে আমরা আসলে খুবই ছোট্ট পরিসরে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, বুয়েট ভালো, ঢাকা ভার্সিটি ভালো, বা অন্য ভার্সিটি খারাপ, এভাবে চিন্তা করি। বাট আসলে আপনি ওয়ার্ল্ডের চিন্তা করেন, ওয়ার্ল্ডের চিন্তা করলে কিন্তু বুয়েটও র্যাঙ্কিং খুবই পিছিয়ে 2000-এর ওইদিকে। ওকে, সো এমন না যে আপনি যদি পুরো ওয়ার্ল্ড চিন্তা করেন তাহলে কিন্তু মানে বুয়েটে পড়ারও যে খুব একটা বেশি বড় ফজিলত আছে তা না, টু বি অনেস্ট। হ্যাঁ, মানে পুরো ওয়ার্ল্ড চিন্তা করলে, কারণ আমাদের সবচেয়ে ভালো ভার্সিটিরও র্যাঙ্কিং অনেক পিছিয়ে, হাজারের পিছিয়ে। ওকে, সো মানে মানে ওদের মানে এখন একটা ঠিক আছে যার র্যাঙ্কিং 1500 আর আরেকটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং 1600, ওই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করা তো আসলে মানে হয় না, টু বি অনেস্ট। হ্যাঁ, এবং ওরা এটা দেখাও না, টু বি অনেস্ট। এটা ট্রু যে মানে অনেকে হয়তো ইগোর মধ্যে পড়ে যায়, এটা একটা ইগো ট্র্যাপের মধ্যে হ্যাঁ, পড়ে অনেকে যায় তো যে ভুল বোঝে আর কি, অনেকে জার্মানিকে ব্লেম করে। আসলে তো জার্মানিকে ব্লেম করার থেকে বোঝা উচিত যে বোঝা জার্মানি এটা উচিত কেন করছে, কেন করছে। সেটাকে ইয়াস, ট্রু। আপনার একটু চিন্তা করা এটা উচিত। চিন্তা করা উচিত। হ্যাঁ, এবং অনেকে হ্যাঁ, তো হ্যাঁ আপনার জন্য ইট ইজ ডেফিনেটলি মেজারেবল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অফকোর্স। আপনি যদি যখন বুয়েট থেকে আপনি একটা স্টুডেন্ট, আপনি যে পরিমাণে হ্যাঁ। প্রেশার নিয়ে বেরোচ্ছেন, যে পরিমাণে এফোর্ট নিচ্ছেন, হুম হয়তোবা একটা, যেহেতু আমরা জানি যে আমাদের দেশে ইউনিভার্সিটি গুলোতে এটা হয়, হুম হয়তোবা সব জায়গায় সেই সেম লেভেলের প্রেশার থাকে না, আমরা জানি। হুম। কিন্তু তারপরেও ইটস অ্যাবাউট জার্মানি। ইটস সো অ্যাবাউট জার্মানি। হ্যাঁ, তারা ওরা জানে যে তারা কি জন্য সেটা করছে না আর কি। হ্যাঁ ওটা হচ্ছে, হ্যাঁ তারা ডিসক্রিমিনেশন করে না, এবং এটা ট্রু। আমি যেটা জার্মানির ক্ষেত্রে আমি দেখেছি, এটা পজিটিভ দিক আছে অবশ্যই, যে অনেক ভার্সিটির নাম হয়তো আমরা জানতামও না, এমনও ভার্সিটি আছে যে তাদের নামও আমি জানতাম না, কিন্তু ঠিকই একটা ভালো ভার্সিটিতে, একটা টিইউ ভার্সিটিতে তার কিন্তু অ্যাডমিশন পেয়ে গেছে। এটা সবার জন্য, যারা শুনবে তাদের জন্য একটা পজিটিভ দিক, যে আপনি হয়তো একটা এমন একটা ভার্সিটিতে পড়ছেন যেটার নাম, যেটা হয়তো আপনার দেশে সবাই হয়তো মানে নিচু চোখে তাকাই, বাট ইটস নট দ্য সেম ফর জার্মানি। ওকে, মানে আপনার দেশে আপনাকে পাত্তা দিচ্ছে না, তার মানে এই না যে জার্মানির অ্যাডমিশন কমিটি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিবে বা অ্যাপ্লিকেশনের দিকে তাকাবে না। ইটস নট লাইক দ্যাট। ওকে, এটা একটা পজিটিভ থিং আমার যেটা মনে বাট হয়, একটা দেন পজিটিভ। এগেইন, হ্যাঁ, গেটিং অ্যাডমিশন ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, বিকজ আসল ট্রু। খেলা তো আসলে ঢোকার পরে শুরু হয়। ঢোকার পরে সো শুরু হয়, অ্যাডমিশন হ্যাঁ। পেয়ে গেছি, লাইফে অনেক কিছু হয়ে গেছে, দিস ইজ নট লাইক দ্যাট। সব দিস জায়গাতেই ইজ নট আসলে, হাউ ইট এটা ওয়ার্ক। সব জায়গাতেই বিএসসির, আপনি বিএসসির ইয়েতে বলেন, ভার্সিটিতে বলেন, বা আপনি মাস্টার্সেও আপনি হয়তো টুম বা ArWTH আপনি চান্স পেয়ে গেছেন, এখানে আসার পর আসলে বোঝা যায় খেলাটা কি। ওকে, কারণ ওরা তো খুবই লিবারাল, সেটাই। একসেপ্ট করার ক্ষেত্রে তারা খুবই লিবারাল, কিন্তু কোর্সেসগুলো তো আসলে খুবই কঠিন। ওকে, এটা কোর্স, হ্যাঁ, কোর্সেসগুলো ওখানে খুবই তারা এক কঠিন। ফোঁটাও ছাড় দিবে না। ওকে, সো আপনার পাস করানোর দিক থেকে কিন্তু এরা একদমই ছাড় দিবে না, বিকজ দে নো যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তো যে ওকে টুম থেকে বা ArWTH থেকে কেউ পাস করছে, কোম্পানিগুলো বাই ডিফল্ট ধরে নেয় যে সে কেপেবল। ওকে, সো হুম, হুম, মানে আপনাকে সহজেই একটা ডিগ্রি দিয়ে দিবে না তারা, এটাই স্বাভাবিক। ওকে, সো সেটাই। সো আপনার এলওআর লেগেছিল আপনার ভাই কয়টা প্রফেসর কাছ থেকে, দুইজন নাকি তিনজন প্রফেসর কাছ থেকে? ২ জন। আমার ২ জন। কারণ আমি টিউ বার্লিনে এপ্লাই করেছিলাম। ওখানেও ওকে এলওআর ২ টা লেগেছিল। ওকে ২ জন প্রফেসর। একজন আমার থিসিস সুপারভাইজার ছিলেন আনাম স্যার। ওকে আর আরেকজন ছিলেন মিজানুর রহমান স্যার। তো ২ ওকে, জনেরই আরকি আচ্ছা আচ্ছা, প্রয়োজন ছিল। বুঝতে পেরেছি। সো আপনার লেগেছে হচ্ছে এই যে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ভিপিডি, তারপর হচ্ছে আপনার আইএলস, এলওএম যেটা লেটার অফ মোটিভেশন, আর হচ্ছে এলওআর এলওআর লেগেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো দিস আর এলওআর দ্য, সব কোর্সে না। সব কিছু, কোর্সে কিছু না, কোর্স, ওকে, কিছু কিছু কিছু, কিছু। কোর্সে লাগে। ওকে ওকে, বুঝতে পারছি। এলওএমও যে সব কোর্সে লাগে তা না আর কি, লেটার অফ মোটিভেশনও সব কোর্সে লাগে যে তা না আসলে, যেমন আমার লাগে নাই। হ্যাঁ, যেমন আমি একটু অনেস্টলি বলি, স্পিকিং। আমার যে ফার্স্ট অফার লেটার যেটা ছিল টিউ হ্যাঁ হামবুর্গে, যেটা বললাম হ্যাঁ ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশন। তো সেখানে কিন্তু আমার এলওআর কিচ্ছু লাগেনি। কিছুই লাগে আমি নাই। জাস্ট উইথিন 20 ডেজ আই গট মাই ফার্স্ট অ্যাডমিশন। হুম টিউএইচ এর আমার ফার্স্ট অ্যাডমিশন ছিল। হুম। তো ওখানে কোনো কিছুই প্রয়োজন ছিল না আরকি। ওকে তেমন ইউনিভার্সিটি অনেক আছে। তারপর বাহস, ভাইমার, ওখানেও ওকে আমার কিছু প্রয়োজন পড়েনি। ওকে ওকে, সো বেসিক্যালি আরেকটা জিনিস, আপনার ভার্সিটিতে আপনার স্যাররা মানে কতটুকু আপনি যখন জার্মানির জন্য এলওয়ার চাইতে গিয়েছেন, ওনাদের কাছে চাইতে গিয়েছেন, তো আপনাদের ভার্সিটির স্যাররা কতটুকু আসলে সাপোর্টিভ ছিল এটার ব্যাপারে, মানে যে আপনি যে জার্মানিতে আসছেন এটার ব্যাপারে? আচ্ছা, এখানে যেটা বলবো যে আমার তো আসলে সাপোর্টিভ, মানে আমাদের ইউনিভার্সিটির ব্যাপারটা যেরকম, ১ম একজন আপনাকে সাপোর্ট করবে, সে হচ্ছে আপনার ওকে থিসিস সুপারভাইজার। ওকে সে আপনাকে সবসময় সাপোর্ট করবে, ওকে ওকে ওকে। মানে একদম শিওর। হুম কিন্তু সেকেন্ড যার কাছ থেকে আপনি লেটার অফ রিকমেন্ডেশনটা নিতে যাবেন, এখানেই আপনার একটু মানে ঘুরতে হবে আর কি। আমার ইউনিভার্সিটির কথা বলছি, আমার হ্যাঁ ডিপার্টমেন্টের হ্যাঁ কথা, হ্যাঁ। অন্য সবগুলো না। তা আমার ক্ষেত্রে এটাই ছিল। আমার সুপারভাইজার ছিলেন ইফতেখার আলম স্যার। তো হুম স্যার আমার সম্পর্কে মানে একদম ভালো করে তিনি একদম আউটলাইন দিয়ে, মানে তার যে কোর্স, কোন কোন কোর্সে আমার পারফরমেন্স কেমন ছিল, তার হুম সাথে আমি থিসিসে কাজ করেছিলাম, সেখানে আমি কি কাজ করেছিলাম। তো এই জিনিসগুলোও কিন্তু না, ব্যাপারটা একদম কমন কোনো কথাবার্তা বা এরকম কোনো কিছু না। হ্যাঁ, যেটা আমি তার মধ্যে তার সাথে করেছি বা তার সাথে অনেকে আবার এটাও করে যে অনেক প্রফেসর নাকি দিতে চায় না লেটার অফ হুম। রিকমেন্ডেশন। তো অ্যাপ্লিকেন্ট তার মতো করে একটা বানিয়ে নেয়। হ্যাঁ, তো সেটা কিন্তু আপনার বোঝে, যারা অ্যাডমিশন কমিটি তারা বোঝে যে কোনটা আপনার প্রফেসরের লেখা হ্যাঁ, আর কোনটা আপনার লেখা। সো ওভার স্মার্ট হওয়ার মানে দরকার সুযোগ নেই নাই আসলে, আসলে সুযোগ এখানে। নেই এখানে, আসলে সুযোগ নেই, টু বি হ্যাঁ, অনেস্ট।
ট্রু। তো একটা আমার খুবই জেনারিক ছিল, হুম। একটা লেটার অফ রিকমেন্ডেশন যেটা আমি আরেক স্যারের কাছ থেকে নিয়েছিলাম, ওটা খুবই মানে জেনারেল কথাবার্তা ছিল, হি ইজ হার্ড ওয়ার্কিং, মোটিভেটিং, ওকে। আর হ্যাভ কম্পিটেন্স ইন ওয়ার্ক ইন গ্রুপ বা হ্যাঁ। এই ধরনের কথাবার্তা। বাট আনাম স্যারেরটা যেটা ছিল ওটা একদমই মানে আমি যা যা করেছি সেই হুম। অনুযায়ী ইয়ে ছিল, ওকে। পারফেক্ট ছিল আর কি। ওকে, দ্যাটস ভেরি গুড। ওকে, সো দেয়ার গোজ আওয়ার ডকুমেন্টস। তাহলে ডকুমেন্টের লিস্ট মোটামুটি আমরা পেয়ে গেলাম যারা দেখছেন। ওকে, সো আপনি তাহলে, আচ্ছা প্রথমত আপনি হচ্ছে টিউএমএর অ্যাপ্লাই করার জন্য যেটা করছেন যে প্রথমে ভিপিডি নিয়েছেন একটা, ওকে, বিপিডি ভিপিডি দিয়ে নিয়েছি। নিয়েছেন। এরপর যখন আপনি ভিপিডি পেলেন এরপরে অ্যাপ্লিকেশন, ভিপিডি পর পর। হ্যাঁ, এরপর হচ্ছে যে হ্যাঁ, কারণ ভিপিডিটা আমি পেয়ে গিয়েছিলাম আপনার হচ্ছে যে মার্চের মধ্যে, ওকে। আর আমার অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হয় এপ্রিল থেকে, এপ্রিলের ১ ওকে। তারিখ থেকে, ওকে। উইন্টারের জন্য। ওকে। ওকে। উইন্টারের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ, নট ইন এভরি প্রোগ্রাম। নট ইন এভরি হ্যাঁ, সিভিল প্রোগ্রাম। ইঞ্জিনিয়ারিং এ। তো তো তখন হচ্ছে যে আমার হাতে ভিপিডি আছে, আমার সকল ডকুমেন্টস আছে, আমি সেগুলোকে স্ক্যান করে হুম। আমার জাস্ট খালি লেটার অফ মোটিভেশনটা আমার নিজের মধ্যে মানে প্রিপেয়ার করতে হয়েছিল। ওকে। আমি যে জিনিসটা করতাম, আমি যদি একটু বলে নেই, আমি এই লেটার অফ মোটিভেশনটা লেখার জন্য আমি শুরু করি আর কি লেখাটা ২০২০ সালের অক্টোবর থেকে। ও আমি ওয়াও। অফিসে যখন কাজ করতাম, হুম। অফিসে কাজ করতাম, কাজ করার মাঝখানে ফর এক্সাম্পল ব্রেক পেলাম বা কোনো কিছু পেলাম, আমি ডিরেক্ট ওয়েবসাইটে বসে যেতাম। হুম। ওয়েবসাইটে বসে আমি কি করতাম, আমার এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে আমি টুমের যে ওয়েবসাইটে যে সিভিল ইঞ্জিনিয়ারিং কারিকুলামটা, এটা অলমোস্ট আমার মুখস্থের মতোই হয়ে গেছিল। মানে পড়তে 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 পড়তে, আর টুমে তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স প্রায় হচ্ছে যে আপনি ৩,০০০-এর উপরে কোর্স, ওকে। কোর্স মডিউলটাতে হুম। আপনি শেষ করতে পারবেন না পড়ে। হ্যাঁ, তো আমার পড়ার আমি তো সবগুলো পড়তে চাইনি, আমি জাস্ট খুঁজতাম যে কোনটা আমার সাথে মিলতেছে, কোনটা আমি হুম। ইন্টারপ্রেট করতে পারবো, যেটা মিলে যাবে সেটাই আমি মোটিভেশনাল লিখবো। ওকে। আমার ইয়ে ছিল এটা। আর ওকে। এই যে বললাম ক্যারিকুলাম সম্পর্কে, এটা অফার করতেছে বা ওটা করতেছে এই সেই, তো এই জিনিসগুলো তো আমি জানতাম না। এটা ওকে। আলটিমেটলি ওই ওয়েবসাইট গুলো পড়লে, মানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি, ইউ জাস্ট হ্যাভ টু রিড এন্ড রিড। রিড মানে অ্যান্ড রিড। এর থেকে আর বড় স্ট্র্যাটেজিও কিছু নাই, ট্রিক্সও কিছু নাই, টিপসও কিছু নাই। কারণ ওকে। ওয়েবসাইটে দে হ্যাভ অল দেয়ার ইনফরমেশন অ্যাভেইলেবল ইন ওয়েবসাইট। হুম। হ্যাঁ, আপনার নিজের টাইম লাগবে এন্ড পেশেন্স লাগবে। যেমন ওকে। ইউনিভার্সিটিতে অনেকেই অনেক মানে ইউনিভার্সিটি নিয়ে দেখবেন আপনি অনেক মানে মানে কোয়ারিজ থাকে গ্রুপ গুলাতে, হুম। যে ভাই আমার এটা নোটারি করা লাগবে বা ওটা আমার কি এভাবে নোটারি করা লাগবে, আমার কি সিভিও নোটারি করা লাগবে, বা আমি বারবার অ্যাপ্লিকেশন করলে বারবার আমার হার্ড কপি পাঠানো লাগবে, অনেক কিছু। অথচ এই সেম কোয়েশ্চেন গুলা এফএকিউ, হ্যাঁ, এফএকিউ। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে হ্যাঁ, তারা সব বলে দিচ্ছে, সব বলে দিছে। সব আচ্ছা আচ্ছা। কিছু বলে দিচ্ছে। আপনাকে কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, আপনি জাস্ট ওগুলো পড়লেই হবে। তা ওকে। আমি যেটা করতাম, বসে খালি ওগুলোই পড়তাম। তারপর হচ্ছে যে আমি জানতাম যে কোন কোন ইউনিভার্সিটি গুলোতে আমার এলওএম লাগবে বা এলওআর লাগবে। আমি আগে নোশনের টেমপ্লেট, অনেক এক্সেলে করে, হুম। আমার নোশনটা ভালো লাগে যেহেতু ক্লাউডে সবসময় সিঙ্ক থাকে। হুম। আমি নোশনে আগে থেকে একটা টেমপ্লেট বানিয়ে রাখতাম যে এই সময় এই ডেডলাইন গুলো এই ইউনিভার্সিটি গুলোতে আমি, কারণ আমি তো মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ারিং যতগুলো ইউনিভার্সিটি আছে জার্মানিতে ইংলিশে যেগুলো অফার করতেছে হুম। সবগুলোতেই আমার অ্যাপ্লাই করা হয়েছিল আর কি, থ্রু ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটি ছাড়া বা ভিতরে বা যেভাবেই হোক না কেন। তো যার জন্য আমি আসলে জানতাম যে কোনটাতে কি চাচ্ছে বা ওকে। কোনটাতে এলওএম এর মধ্যে কি বলতেছে বা কোনটার স্টাডি রেগুলেশন আছে কোনটাতে নাই। হ্যাঁ, ওকে। তো এই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করতাম। তো ওই যে বললাম ওই অক্টোবর থেকে ওই জবের মাঝখানে আমি জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতাম, ওকে। বের করে আমার নোটপ্যাড বা নোশনের ভিতরে আমি আলাদা আলাদা টেমপ্লেট গুলা যে জিনিসগুলো আমি বের করতে পারতাম, যে বলে না যে সবকিছু থেকে যেটা আমি বুঝলাম একটা সামরি, হুম। হ্যাঁ, সেটা ক্রিয়েট করে রাখতাম। তারপরে জাস্ট যখন সময় তখন ইয়ে করতাম আর কি। ওকে, সো ব্যাপারটা এরকম। তো বেসিক্যালি ব্যাপারটা এই কারণে মোটিভেশন বলতে, লেটারটা, আপনার কি হ্যাঁ, শিওর মানে বেসিক্যালি মোটিভেশন লেটারটা ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট। মানে রিয়েলি আমরা আসলে তো অনেকটা, মানে সব কিছু তো আসলে বলি, আইএলস এর কথাটা আমরা বুঝি যে আচ্ছা ঠিক আছে আইএলস এ ভালো স্কোর থাকতে হবে, তারপরে সিজিপি এর কথাটা আমরা বুঝি, ঠিক আছে, কিন্তু মোটিভেশন লেটারটা কিন্তু আমরা আসলে বুঝি না। মানে অনেকেই ভাবে যে আচ্ছা ঠিক আছে একটা খসড়া লিখে দিলে জমা দিলেই হয়ে গেল, ওকে, বা এটা যে আসলে এতটা ম্যাটার করে, মানে ইটস গুড ফর অডিয়েন্স টু নো সিভিলে দিস। সিভিলে 20 পয়েন্টস, 100 পয়েন্টস এর ভিতরে 20 পয়েন্টস এলওএমএ আর সাস্টেনেবল রিসোর্স ম্যানেজমেন্টে 30 পয়েন্টস। ওকে। তার মানে আপনি চিন্তা করেন একটা লেটার অফ মোটিভেশন দিয়ে যদি আপনি 30 পয়েন্টস পেয়ে যান, হুম। আপনার তো অনেকখানি আপনি এগিয়ে গেলেন না। ট্রু, অফকোর্স ট্রু। ওকে, সেটাই বলতে চাই। বুঝতে পারছি। সো ফাইনালি আপনার আপনার যেটা হলো পরে আপনার লেটার অফ, মানে আপনার ইয়েটা আসলো আর কি, অ্যাকসেপ্টেন্সটা আসলো। ওকে, অ্যাকসেপ্টেন্স আসছে ভাই আপনার কোন মাসে প্রায়, মানে অ্যাপ্রক্সিমেটলি? অনেক পরে, টিউএম এর সবচেয়ে পরে আসছে। টিউএম এর সবার প্রথম আমার অ্যাকসেপ্টেন্স আসে না, ইন্টারভিউর জন্য কল পাই আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ। ওকে। 73 পয়েন্টস পাওয়ার পরে তারা আমাকে ইন্টারভিউর জন্য ডাকে, ওকে। এবং তারপরে আমার ইন্টারভিউ যখন হয়, তো সেটাও আমার কাছে খুবই প্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আমার ওকে। লাইফে, ইন্টারভিউটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। আচ্ছা আচ্ছা। বিকজ আমি খুবই মানে আমার যিনি ইন্টারভিউর কথা বলেছিলেন ওই এনভায়রনমেন্টাল কোর্স কোঅর্ডিনেটর, ওনার প্রোফাইলটা আমি দেখি খুবই হাই ওকে। প্রোফাইল। আমি মোটামুটি চিন্তা করতেছিলাম যে উনি আমাকে নিবে, আমি তো কিছুই পারবো না, কিছুই হুম। বলতে পারবো না, এরকম একটা ইয়ে ছিল। ওকে। হ্যাঁ, কিন্তু যখন সে ইন্টারভিউটা নেয়
ব্যাপারটা থাকে না যে আপনি যখন একটা প্রফেসরের সাথে কথা বলবেন, হুম, প্রথম কনভারসেশনটাই না আপনার অনেক কিছু ক্লিয়ার করে দেয়। অফ কোর্স, মানে সে হ্যাঁ। যদি খুব রাফ ভাবে কথা বলে আপনি বুঝতে পারবেন যে সে খুব রাফ, তখন আপনিও একটু ভিতরে ফিল করবেন। আবার সে যদি খুবই হাসি খুশি থাকে, আপনি শুরুতে আপনার যত নার্ভাস ছিল সবগুলো হয়ে যাবে। তো ওই প্রফেসরটা তেমনই ছিল। হ্যাঁ, একদম শুরু থেকে এমন ভাবে কথা বলতেছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো আমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, এবং দিস ইজ নট লাইক ইন্টারভিউ। হুম, কেউ আমাকে, যেমন আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি তখন কি করছেন, তখন কি হুম, করছেন, এটা সেটা। সে আমাকে এভাবেই জিজ্ঞেস করতেছিল, এবং সেখানেও আমার যে লেটার অফ মোটিভেশন ছিল সেটা নিয়েই ম্যাক্সিমাম কথাবার্তা হয়েছে। ওকে, তারা বলছিল, যেমন আমি এনভায়রনমেন্টে বলছিলাম যে ওয়েটল্যান্ড নিয়ে আমি কাজ করছিলাম, হুম, ন্যাচারাল ট্রিটমেন্ট মেথড বা এসে। এখানে দেখেন এনভায়রনমেন্টও 11টা ফিল্ড অফ স্টাডি আছে। হুম, তার মধ্যে একটা ফিল্ড অফ স্টাডি আছে যেখানে হচ্ছে যে ওয়াটার রিলেটেড বা এই স্পেশালাইজেশনটা আছে। হুম, তা আমি আমার ওইখানে লেটার অফ মোটিভেশন ওটা ইনক্লুড করছিলাম, তার কারণ হচ্ছে যে আমি ওয়েটল্যান্ড নিয়ে কাজ করছি ব্যাচেলর। ওকে, তো তারাও আমাকে কোয়েশ্চেন ওয়েটল্যান্ড থেকেই করছে, ওকে, এবং আমি অলরেডি ওয়েটল্যান্ড নিয়ে কাজ করছি, আমি কিন্তু জানি যে আমি কি করতেছি। আমি অ্যানারোবিক ট্রিটমেন্টে কি হচ্ছে, অ্যারোবিক ট্রিটমেন্টে কি হচ্ছে, আমি ন্যাচারাল ট্রিটমেন্ট প্রসেসে কিভাবে যদি আমি ইন্ডাস্ট্রিয়ালাইজড যে অ্যাক্টিভেটেড স্লাচ প্রসেস বা এই ধরনের সিস্টেমগুলো সেগুলোর সাথে কম্পেয়ার করি, আমার দেশে কেন এটা ইফেক্টিভ, কস্ট কেন আমার দেশে, মানে শুধু ট্রিটমেন্ট করলেই হবে না, হুম, আমার একটা ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করলেই হবে না, আই হুম, হ্যাভ টু থিঙ্ক দ্যাট অর টু কিপ ইন মাইন্ড দ্যাট ইট হ্যাজ টু বি কস্ট ইফেক্টিভ। ওকে, হ্যাঁ, তো এই জিনিসগুলো অবশ্য আমি এই জিনিসগুলো চিন্তা করতাম। তো তাদের এই জিনিসটা আমি তাদের বোঝানোর চেষ্টা করি, এবং তারা কিন্তু হাইলি অ্যাপ্রিসিয়েট করছিল ব্যাপারগুলো। সো নাইস, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজন দ্যাট কি বলে যে আই গট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু দ্যাট প্রোগ্রাম অ্যাজ ওয়েল। নাইস, হ্যাঁ, নাইস, দ্যাটস গ্রেট। তো 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 সেই জন্য আর কি সেটা বলতে চাই। এবং আমার মনে আছে যে ওদিন আমার সাথে, মানে আমি তো মানে ফেসবুকে আমাদের যে গ্রুপটাতে দেখা গেছে অনেক সাথে কথা বলতাম। তো যাদেরই আমার সাথে ইন্টারভিউ ছিল হুম, ওই দিনে, আমি দেখা গেছে ইন্টারভিউর পরে সবার সাথেই কথা বলছিলাম। তো আমার জানা মতে ওই দিনের যাদের ইন্টারভিউ ছিল একজনের অ্যাকসেপ্টেন্স ছিল না, আমি ছাড়া। হুম, তো আমি জাস্ট এই কথাগুলো বলার জন্য বলতেছি না, আমি জাস্ট বলার জন্য চেষ্টা করতেছি যে কি কি জিনিস হয়তো আমরা মাথায় রাখতে পারি। এখানে আমি ওকে, বলছি অ্যাডমিশন পাওয়া তো ইটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। ট্রু। হ্যাঁ, এটা কিছুই না। বাট আপনার কাছে যদি মনে হয় এটা অনেক, ইউ ক্যান ফলো দিস ওকে, থিংস। সো বেসিক্যালি আপনি বলছেন একটা ইন্টারভিউ, কেউ যদি ইন্টারভিউয়ের জন্য অ্যাকসেপ্টেন্স পায়, দেন আপনার আসলে কি কোন কোন জিনিস তার মাথায় রাখা উচিত এবং কোন কোন জিনিস তাহলে তার প্রিপেয়ার করে রাখা উচিত। তো ওই যে তার এলওএমএ যেটা ছিল, ওকে, এলওএমএ যেটা ছিল সেটা সেটা আর্টস করা থরলি, হবে একদম তাকে থরলি অবশ্যই, তার, হ্যাঁ, রিভিউ করা উচিত। ওকে, এবং জিনিসটা রিভিউ থাকাই উচিত। তো ওকে, এইটা একটা জিনিস, এবং সেটা ওই এলো মানে এনভায়রনমেন্ট অফার পাওয়ার পরেই 4 আসলে আমি সিভিল থেকে পাই। ওকে, বুঝতে পেরেছি। সো মানে বেসিক্যালি আগে এলওএমটা যাতে একদম, এই যে টিউএইচএইচ এগুলো অনেক সব, ওকে, ওকে, একটু একটু দেখি আমাদের বোধহয় নেটের একটু বোধহয় প্রবলেম করছিল নাকি। আচ্ছা, হ্যাঁ, এখন ঠিক আছে, আই গেস। Okay. So basically, okay. So I think that answers the question for the interview process. ঠিক আছে? So আপনি হচ্ছে ফাইনালি একটা মানে অ্যাডমিশন লেটারটা আপনি পেলেন আপনার, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স লেটারটা পেলেন, দেন আপনি অ্যাডমিশন তো নিলেন, আপনি দেশ থেকে অনলাইনে তো অ্যাডমিশনটা নিয়েছেন, রাইট? এখন এনরোল হয়েছেন পুরো দেশে। হ্যাঁ অ্যাডমিশন নিয়ে মানে এনরোলমেন্ট আর কি। হুম, এনরোলমেন্টের জন্য আমার যেটা করতে হয়েছে আবার, সেটা হচ্ছে যে আমার যে ডকুমেন্ট গুলো, ব্যাচেলরের যে ডকুমেন্ট গুলো বা হুম, যেটা বললাম, সেগুলোকে আমাকে আবার নোটারাইজ করতে হয়েছে। ওকে, নোটারাইজ করে এবার পাঠাতে হচ্ছে ডিরেক্ট ওকে, অ্যাড্রেস, সেখানে আমার পাঠাতে হয়েছে। আর হেলথ ইন্স্যুরেন্স করা লেগেছে টিকেট থেকে, তো ওকে, ওটা তো জানেন, এটা ছাড়া তো করা যাবে না। হ্যাঁ, তো পেমেন্ট করার পরেই, এবং এবং সেমিস্টার কন্ট্রিবিউশন ফি সেটা হুম, পে করতে হয়েছে। এবং ওকে, সেটা আমি স্টুডেন্ট ফাইল খুলেছি বাংলাদেশে ব্যাংক থেকে, হুম, সেটার থ্রুতে আমার সেই, মানে এটা কিন্তু ব্যাংক ট্রান্সফার, নট ওকে, কিন্তু যে ক্রেডিট কার্ডে বা ভিসা কার্ডে পেমেন্ট করে দিলাম এরকম ওকে, করলে হবে না। ব্যাংক ট্রান্সফার, ওকে, তো ব্যাংক লাগবেই। হ্যাঁ, ওকে, তো এই 3টা স্টেপ করার পরে ওকে, জাস্ট 1 মিনিট। জি জি ওকে, সো আপনি যেহেতু এনরোল করলেন আর কি, এনরোল করছেন হচ্ছে আপনার, আচ্ছা, এনরোল করছেন এবং অনলাইনে, ফুল অনলাইনে, এবং টাকাটা যেটা সেমিস্টার ফি অলমোস্ট বোধহয় অ্যাপ্রক্সিমেটলি 300, রাইট? 300-এর মতো। না 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 না, সেটা আমাদের হচ্ছে যে আমাদের সেমিস্টার ফি হচ্ছে 144 ইউরো। ও হ্যাঁ, আচ্ছা, আর আচ্ছা, ও 300 আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কার্ড, যেটা সেটা আলাদা, ওটা তো আর আমি করিনি, কারণ আচ্ছা, আমার আচ্ছা, তো দরকার নেই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, মানে বেসিক্যালি আমাদের আপনার, স্টুডেন্ট ইউনিয়ন ফি, যেটা স্টুডেন্ট এমপ্লয়কে ও যে ফিটা, ওকে, সো বেসিক্যালি আপনাদের, আচ্ছা, এটা আমি নতুন জানছি, আপনাদের হচ্ছে সেমিস্টার ফি, টিকেটের ফি আলাদা, আবার আবার ইয়ের মানে আলাদা, এই দুটাই আলাদা। আচ্ছা, আচ্ছা, স্টুডেন্ট বুঝতে পেরেছি। ইউনিয়ন ফি আলাদা।
ও আচ্ছা আচ্ছা, এই দুটো আলাদা আলাদা করে নেওয়া হয়, কারণ আমাদের যেটা আমাদের ভার্সিটিতে কিন্তু সবগুলাই একসাথে নেওয়া হয়, 300 ইউরো মানে 300 ইউরো। ওকে, না, সবগুলো একসাথে নেওয়া হয়, এবং আমি থাকি আর না থাকি, যেমন বাংলাদেশে যখন আমি ছিলাম, বাংলাদেশে তো আমাকে আপনার মধ্যে অনেকদিন থাকতে হয়েছে আর কি, মানে ওখানে থাকি আমাকে ক্লাস করতে আচ্ছা হয়েছে। সো আমাকে কিন্তু পুরো আচ্ছা। 300 ইউরো পে করতে হয়েছে, বিকজ এভরিথিং ইজ ইনক্লুডেড না ইন না দ্যাট। আমাদের ঠিক আছে। সো না এটা কিন্তু একদিক আমাদের দিয়ে এরকম ভালো, না। কারণ আপনারা অনেক ভালো, কারণ আমি তো অনেক ভালো ট্রান্সপোর্টেশন এটা, আমার দরকার নেই, তো আমি দরকার নাই তো ওয়াই আসলে। শুড মি টু পে, ট্রু ট্রু ট্রু, ঠিক না? আপনার তো এখন দরকার নেই, শুধু শুধু আপনার মানে ওই টাকাটা আপনার যায় নাই তাহলে। দ্যাটস ভেরি গুড। সো বেসিক্যালি আপনি তাহলে এখন অনলাইন ক্লাস শুরু করেছেন, রাইট? সো অনলাইন কোর্সে ভাইয়া হ্যাঁ, মানে অলমোস্ট সেমিস্টার তো শেষই প্রায়। শেষে প্রায় এই সেমিস্টারে ভাই আপনার এক্সাম কয়টা শুরু হয়ে যাচ্ছে। কয়টা কোর্স ছিল আপনার অ্যাপ্রক্সিমেটলি? এটা আসলে আমাকে এম্বাসিতে কোশ্চেন করা হয়েছিল, তো ওদের বলার পরে ওরা একটু ইয়ে হয়ে গেছিল, কারণ আমি কোর্স রেজিস্ট্রেশন করেছি প্রায় 17 থেকে 18টার মতো। ওয়াও, তা আচ্ছা। এখন আমি আপনাকে প্রথমেই বললাম যে আমাদের তো কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ মানে এক্সাম কোর্স রেজিস্ট্রেশন করা মানে এই না যে আমার এক্সাম দিতে হ্যাঁ, হবে। তা ট্রু। আমার রেজিস্ট্রেশন করার কারণ ছিল যে মুডলে ম্যাটেরিয়াল গুলো পাবো, হুম। ক্লাসগুলো করব, ডিসাইড করব কোনটা ভালো লাগতেছে কোনটা লাগতেছে না। ওকে। এবং না লাগলেও আমি সেটা ডিরেজিস্টার করব না, কারণ হুম। আমার তো সেটার জন্য এক্সাম রেজিস্টার এক্সাম করতে ডে। হচ্ছে না। ওকে। মুডলে আমার ম্যাটেরিয়াল গুলো থাকলো। হুম। তো যার জন্য আসলে আমি 17-18টা কোর্সে রেজিস্ট্রেশন করি, বাট সিরিয়াসলি করা হয়েছে 4-5টা, ওকে। এর বেশি না। হুম। এর আসলে বেশি না, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা সেটা পরীক্ষা গতকালকে আর কি হয়ে গেল। এটা ওকে। হচ্ছে আজ সোয়াইপ ছিল আর কি। আচ্ছা, মানে এই হচ্ছে A2.2 বলছেন যেটা, ঠিক আছে, 2.2। হ্যাঁ হ্যাঁ, এই 2 পয়েন্ট এটা হচ্ছে টুমে ল্যাঙ্গুয়েজ সেন্টারে যেটা করা আর কি। ওকে, সো এই ল্যাঙ্গুয়েজটাকে আপনাদের কোর্সে কি এটা ম্যান্ডেটরি আপনাদের ল্যাঙ্গুয়েজটা করা? না, আমাদের কোনো ম্যান্ডেট এখানে ব্যাপার হচ্ছে যে আপনার টুমে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আপনার 2 সেমিস্টারের মধ্যে, হুম। মানে 1 বছরের ভিতরে আপনার যে কোনো একটা ডয়েশ কোর্স কমপ্লিশনের একটা ম্যান্ডেটরি পার্টিসিপেশন বা কমপ্লিশন করার একটা সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। ওকে। আদারওয়াইজ ইউ উইল বি এক্সম্যাট্রিকুলেটেড। সো এটা খুবই সিরিয়াস একটা কনসেপ্ট। তো যাদের দেখা যাচ্ছে, যেমন আমি এটা নিয়ে চিন্তা করি না, কারণ আমার দেখা যাচ্ছে একটু আগে থেকেই শেষ ছিল। হুম। তা আমি জাস্ট এখন ওই যে সার্টিফিকেটটা শো করার জন্য, ফর্মালিটির জন্য করা আর কি। ওকে। বাট যারা একদমই জয়েস লেভেল 0, তাদের কিন্তু এটা সিরিয়াসলি নিতে হবে এবং এটা ওকে, কোর্স শেষ করা লাগবে। মানে করে ওইটা এটা শেষ করা লাগবে এক্সাম, যাতে আপনি বাট দেখাতে পারেন, বাট হ্যাঁ। সেটা আপনি, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু আবার আপনি আপনার ক্রেডিট পাবেন না সেটার জন্য কোনো। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে যে আমাদের যে কোর্স কারিকুলাম হুম। সেখানে 120 ক্রেডিটের ভিতরে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে একমাত্র ক্রেডিট করতে পারবেন হুম। যদি সেটা B2.2 এন্ড অ্যাবভ হয়। ওকে। এর নিচে হলে পারবেন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে মানে বেসিক্যালি আপনাদেরকে হয়তো যাদের আগের কোনো ব্যাকগ্রাউন্ড নাই জার্মানে, তাদেরকে এই কোর্সটা নিতে হবে যাতে তাদের ছাত্রত্ব বাতিল না হয়ে যায় বেসিক্যালি। হ্যাঁ, তাদের বোঝাতে হবে যে না, আমি একটা ডয়েস কোর্স করছি করছি, আচ্ছা এবং আচ্ছা। আমার পার্টিসিপেশন আছে এবং আমি এটা সিরিয়াসলি নিতেছি, দ্যাটস ইট। ওকে, সো বেসিক্যালি 1 বছরের কারণ মধ্যেই এখানে শেষ একটা জিনিস করতে হবে। কিন্তু অনেকেই আবার সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু, আমি যদি ইংলিশে বলছি হুম। কিন্তু এটা কিন্তু ফুল ইংলিশ না। 22টা স্পেশালাইজেশন বলছিলাম আপনাকে, 11টা স্পেশালাইজেশন কিন্তু জার্মান, ওকে। আর বাকি 11টা হচ্ছে ইংলিশ। ওকে। সো এটা কিন্তু আসলে একটা মিক্স, ইংলিশ এন্ড জার্মান একটা মিক্সড একটা প্রোগ্রাম। ওকে। এখন ব্যাপার আসতে পারে, তাহলে আমি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতেছি, হ্যাঁ। এক্সাম কোঅর্ডিনেটরের সাথে কথা বলতেছি, কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলতেছি, তখন আমি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, হুম। ঠিক না? তখন দেখা গেছে যে এটা খুবই মিক্সড আপ হয়ে যায়, অনেকে ইংলিশ করে, অনেকে জার্মান করে, অনেকে ইংলিশ করে, বাট জার্মানটা জানা থাকলে এই কমিউনিকেশন গুলো ইজি হয়। যেমন আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর, উনি, আমি বলবো উনার ইংলিশের ব্যাপারটা হচ্ছে যে, আমি বলবো না যে ইংলিশের স্কিলটা খারাপ, উনি একটু আনকমফোর্টেবল ফিল করে। হুম। আপনি এটা যখন ভেরি ভয়েসে কমন। লিখলে যেই আপনি রিপ্লাইটা পাবেন, ইংলিশে লিখলে আপনি সেটা পাবেন না। বা ট্রু। মানে অত কাছাকাছি থাকবেন। আমি নিজে সেটার ভুক্তভোগী। আমি নিজে ইংলিশে করে দেখছি, আমি জার্মানে করে দেখছি। এবং আমি খেয়াল করছি যে জার্মানে করলে হ্যাঁ। রিপ্লাইটা অনেক বেশি ভালো হয় আরকি। হুম। হেল্পফুল হয়, আমার কাছে যেটা মনে হয়েছে। বুঝতে পারছি, এটা আসলে কমন এক্সপিরিয়েন্স। আপনি যখন জার্মানিতে আসবেন আরও বুঝতে পারবেন, এখানে মানুষজন আরো খুবই বুঝতে পারবেন। রিলাক্টেন্ট, মানে খুবই রিলাক্টেন্ট, মানে দেখা যাচ্ছে ইংলিশ বলতেই চায় না। খুবই রিকোয়েস্ট করলে তারা জি, ইংলিশ জি। বলে। ওকে, এবং আমাদের এখানে সেটাই। আসার পরে একবার ঝামেলা হয়েছিল যে ইন্টারনেটের কানেকশনের ঝামেলা। ওকে, আমি ফোন কোম্পানিকে তখন হচ্ছে কল দেই যে আচ্ছা ঠিক আছে, আমাদের ঝামেলা হয়েছে, কেউ ইংলিশ পারে না, জার্মানি বলতে হবে। ওকে, এবং জাস্ট আমার এটা বুঝাইতে যে আমার এটা ফোনে প্রবলেম হয়েছে, মানে আমার, সরি, ফোন না তো, ইন্টারনেটের প্রবলেম হয়েছে, একটু ঠিক করে দেন, ঠিক ইন্টারনেট। আছে, ইন্টারনেটের প্রবলেম হয়েছে, একটু ঠিক করে দেন, ঠিক আছে, এটা বলতেই মানে জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি, বিকজ আমরা যত জার্মানটা অত ভালো পারি না। ওকে, সো এই তো, সো বেসিক্যালি আপনি তো এখন ওয়েট করছেন, রাইট? আপনি এখন তো ওয়েট করছেন বেসিক্যালি, আর আমি হ্যাঁ। এম্বাসিতে যে আমি হয়তো বলেছিলাম যে আমার তো ইন্টারভিউ শেষ ও আরকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি আপনি তো বিডে ইন্টারভিউ শেষ। শেয়ারও করেছিলাম আমার ইন্টারভিউ হ্যাঁ 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 এক্সপেরিয়েন্সটা। হ্যাঁ হ্যাঁ হয়তো দেখেছিলেন আরকি। হ্যাঁ 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 হ্যাঁ, তো আপনি তো। এখন যতদিন আরকি সময় লাগে এই আরকি। ওকে, সো বেসিক্যালি আপনি ইন্টারভিউ দিয়ে ফেলেছেন রিসেন্টলি, কয় তারিখে দিয়েছেন ভাইয়া? এটা হচ্ছে 6 তারিখে ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারি 6 তারিখে, তার মানে 1 মাসের মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, সো আপনি বেসিক্যালি হুম, হুম। আপনাকে কয় কয় মানে কয় মাস আপনার ওয়েট করা লেগেছে আপনাকে?
মানে এম্বাসি আচ্ছা, অ্যাপ্লাই করা শুরু করে থেকে? অ্যাপ্লাই আমি শুরু করি হচ্ছে যে মার্চে। ওকে, মানে 2021। আমার কি হ্যাঁ, কানেকশনের সমস্যা হচ্ছে নাকি না? আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমি 2021 এর মার্চে এপ্লাই করি আরকি এমবাসিতে। ওকে, 21 মার্চে মানে হচ্ছে আপনার মানে টিউএমএ ভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে আপনি হচ্ছে এম্বাসিতে একটা স্লট নিয়ে রাখেন বেসিক্যালি। না, কারণ তখন কিন্তু আমি ততদিনে কিন্তু আমি টিইউএইচ থেকে অফার লেটার পেয়ে ও যাই। আচ্ছা আচ্ছা সো আচ্ছা আচ্ছা, সেটার ওকে থ্রুতে আমি এপ্লাই করি। বাট ওকে। টিইউএম এর চিন্তা করে যদি আমি এপ্লাই করতাম, আমি যদি তখন না পেতাম, এবং হুম। আমি তখন তো জানতাম না যে নো দিয়ে যে অফার লেটারটা নেওয়া যায়, সেটা আমি জানতাম হ্যাঁ। না অফার ওকে লেটারে। আমি যদি টিইউএম এর আশায় বসে থাকতাম, তাহলে কিন্তু আমি এমবাসিতে অ্যাপ্লাই করতাম অগাস্টে, এবং ওকে এতক্ষণে আমার সামারও ধরা হতো না। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি বেসিক্যালি অ্যাডমিশন লেটার, আপনার অলরেডি একটা অফার লেটার চলে আসছিল, এরপর সেজন্য আপনি অ্যাপ্লাই করে ফেলছেন। কিন্তু যদি অফার লেটার অ্যাপ্লাই নাও করতে থাকে তবুও জার্মান এম্বাসিতে অ্যাপ্লাই করে রাখা যায়। ওকে, অ্যান্ড ফর দিস টাইম ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটার মানে অনেক দিন দেখা যাচ্ছে বসে থাকতে হয়, যেহেতু জার্মান মানে অনেক দিন যেহেতু অপেক্ষায় বসে থাকতে হয়। সো আপনার বোধহয় কানেকশনটা একটু দুর্বল, যাই হোক। সো অনেকদিন যেহেতু বসে থাকতে হয়, সো আগে থেকেই আপনারা যারা অ্যাপ্লাই করবেন জার্মান ইউনিভার্সিটিতে, অবশ্যই আপনারা আগে থেকে একটা স্লট বুকিং করে রাখতে পারেন। ওকে, আচ্ছা, আমরা একটু ভাইয়ের জন্য ওয়েট করতে পারি যাতে ইয়েটা আসে, লাইনটা যাতে আসে। ওকে, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা 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 এখন আচ্ছা, কি? বুঝতে বুঝতে পারছি ভাইয়া। ওকে, সো বেসিক্যালি তাহলে হচ্ছে আপনি যদি পেয়ে যান এর পরপরই আপনার চলে আসার ইচ্ছা আর কি এখানে, রাইট? হ্যাঁ, বেসিক্যালি পেলে তো অবশ্যই হ্যাঁ, ওকে, চলে আসার ইচ্ছা। সামারটা যাতে আমি ভালোভাবে করতে পারি আর কি ইউনিভার্সিটি থেকে, মানে মেইনলি প্ল্যানটা ওকে, হচ্ছে এই জায়গায়। সো আপনি কি মানে বাসা খুঁজা তারপর এগুলো আপনি অলরেডি শুরু করছেন বা পেয়ে গেছেন বা এরকম নাকি আচ্ছা, ইন প্রসেস? স্টুডেন্ট এন্ড ওয়ার্কে তো আমাদের অ্যাপ্লাই অনেক আগে থেকেই, আমি এক সেমিস্টার পার হয়ে যাচ্ছে, ওয়েটিং হুম লিস্টে আছি, এবং ওটা তো আরো এক সেমিস্টার লাগবে স্বাভাবিক। আর এখন যেটা আমার মেইনলি, আমি ওয়েগেতে তো দেখার চেষ্টা করছি, বাট ওয়েগে গেসুট বা হুম। ইমোবিলিয়ন ফেয়ারুন জোয়ানজিস, এগুলো থেকে পাওয়াটা হয়তো একটু ডিফিকাল্ট এখানে ওকে। বসে আর কি, তাও আবার যদি হয় মিউনিকে সেটা। হুম। আমি তাও চেষ্টা করছি, বাট তাও যে ইউনিভার্সিটিতে যারাই আছেন, দিনার ভাই আছেন, জয়েব ভাই আছেন, ওনারা বলেছেন যে সমস্যা নেই, তুমি আমরা একটা কিছু করতে পারবো, অ্যাটলিস্ট সাবলেট ওকে সাবলেট অন্তত করা যাবে। ওকে। আর কেভিআরটা হয়তো আমার অন্য একটা অ্যাড্রেসে করা লাগবে আর কি, আপাতত ফর স্টুডেন্ট ওয়ার্ক 6 বলতে মান্থস আপনি আমি স্টুডেন্ট ছাড়া ওয়ার্ক কোনো বলতে আপনি আসলে বুঝাচ্ছেন এই যে ডর্ম আর কি, ভার্সিটির যে ডর্ম সেটা বুঝাচ্ছেন আপনি স্টুডেন্ট ওয়ার্ক বলতে? হ্যাঁ। স্টুডেন্ট ইন ওয়ার্ক থেকে যেটা অফার করে আর কি সেটা। আচ্ছা আচ্ছা, তো আর সেটা ভেগে তো মানে আমার আরো হচ্ছে এক সেমিস্টার লাগবে এক পেতে। সেমিস্টার লাগবে, হ্যাঁ, ওটাতে টাইম লাগে পেতে আর কি। ওকে। আর ভেগে যেটা ভোন গেমাইনশাফট, হ্যাঁ, আপনারা যে একটা মানে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, অ্যাপার্টমেন্ট শেয়ার্ড যেটাকে বলে অ্যাপার্টমেন্ট, আর কি। হ্যাঁ। হ্যাঁ, সেটা। আচ্ছা আচ্ছা, ওটা বুঝতে আর কি পারছি। পাওয়া যায় একটু, বা সাবলেট পাওয়া যায় এই আর কি। ওকে ওকে, বুঝতে পারছি। সো ভাইয়া মানে আপনি তো কারণ অনলাইন কোর্স। মিউনিকে তো অলমোস্ট সবাই জানে যে হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশন পাওয়ার থেকেও অ্যাকোমোডেশন পাওয়া ডিফিকাল্ট। অ্যাকোমোডেশন পাওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট ওখানে, প্রায় সব জায়গাতেই আসলে। জার্মানিতে অ্যাকোমোডেশন পাওয়া ইটস রিয়েলি ডিফিকাল্ট। মানে এখানেও দেখছি অনেকেই স্ট্রাগল না, করে। কেন আমি বলবো, কারণ আমি টিউ ড্রেসডেন থেকে, আমার যতটুকু মনে হয় টিউ ড্রেসডেনে যখন অফার পাই, তখন তো হ্যাঁ আমি ড্রেসডেনের স্টুডেন্ট ইন ওয়ার্কে অ্যাপ্লাই করি। হ্যাঁ। আমাকে ওরা 20 দিনের মাথায় ড্রম অফার করছে, তাও ওয়াও। উইদিন 190 ইউরো। হুম। 190 ইউরো। ওয়াও। হ্যাঁ। হুম তো ড্রেসডেনের কথা বলতেছি, সেম গোস টু ভাইমার। হুম ভাইমারও আমি মানে ওখানকার সবচেয়ে ভালো ড্রম যেটা জ্যাকোবিয়ান প্লাস, ওখানে আমি অফার পাই। হুম। সেম গোস টু কার্টবুস, কার্টবুসেও আমি একই সাথে পাই। তা আমার কাছে মনে হচ্ছে যে এই প্রবলেমটা আমি ফেস করতেছি একটু মিউনিকে। ওকে। আর আর হ্যামবুর্গও সেম, হ্যামবুর্গও সেম প্রবলেম ফেস করতে হয়েছে। বাট সব সিটিতে না, আমার কাছে যেটা মনে হলো আর কি, হুম অথবা ড্রেসডেন বা ইস্টে যেগুলো আছে, লাইপসিশ, তারপর হচ্ছে খেমনিস, ওই জায়গাগুলোতে আপনার হচ্ছে যে একে তো আপনার প্রাইস কম, হুম। খুবই কম, খুবই চিপ, কম। সুপার চিপ। ওকে আরেক হচ্ছে যে আপনার পাওয়াটাও ইজি। ওকে। আর যত প্রবলেম সেটা হচ্ছে একদম নর্থে, হ্যামবুর্গে ওই জায়গায়। হুম আর হুম, হুম। আমাদের এখানে মিউনিক, স্টুটগার্ট বা ব্যাডেন-লুটেনবার্গ, এগুলো আপনাদের ওখানে আখেন টাখেন ওইসব হ্যাঁ। জায়গায়। আর ওখানে বার্লিন। হ্যাঁ, এছাড়া আর কি মোটামুটি ব্যাপারটা এরকম আর কি, এক এক জায়গায় এক এক সিটিতে এক এক রকম স্টোরি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, সো আপনার বেসিক্যালি এখন মানে মানে সার্চিং মানে বেসিক্যালি আপনি এখানে আসার আসার জন্য যেগুলো যেগুলো ব্যবস্থা, ওটা ওটা নিয়ে আপনি মেইনলি বিজি আর কি, যে আচ্ছা ঠিক আছে। এবং প্লেনেরও তো আবার প্লেন ফেয়ারও তো আবার হ্যাঁ, প্লেনেরও তো আসলে, হ্যাঁ, আপনার টিকিটের ব্যবস্থা করতে হবে এখন আবার। তো এয়ারফেয়ার প্রচুর, মানে খুবই খারাপ অবস্থা এখন, মানে এখন মানে সামার প্রতিদিন বলে দিন মেবি, অনেক মেবি প্রাইস সামার বলে মেবি হতে পারে। ওকে, আগে থেকে কেটে হতে পারে রাখলে আর কি। একটু তো এইসব ব্যাপারগুলো নিয়ে আসলে একটু কনসার্ন। মানে বেসিক আপনি যদি আগে থেকে কেটে রাখেন তাহলে কিন্তু একটু কম লাগবে, আই গেস।
যদি অনেক আগে থেকে কেটে রাখেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা থাকে, কনফিউশন থাকে, আমি যদি ভিসা না পাই বা না, 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 রিজেকশন না, হয় বা এই সেই এরকম অনেক রিজেকশন ভয় হওয়ার, থাকে আর কি, এটাই না, না, আর কিছু রিজেকশন না। হওয়ার খুব একটা বেশি চান্স নাই। আমি রিজেকশন হতে খুব একটা আমি দেখি নাই। বিশেষ করে মিউনিক থেকে বা এরকম হয় জায়গা না থেকে কিন্তু জার্মানির রিজেকশন আসলে হয় না। রিজেকশন হ্যাঁ, একদমই কম। তেমন একটা হয় না। মানে দেখা যায় যে রিজেকশন পায় যাদের ডকুমেন্টেই দেখা যায় খুবই বড় একটা রকম ঝামেলা আছে, বা এরকম ঝামেলা আছে। খুবই বড় রকম ঝামেলা আছে, তাহলে হয়তো রিজেকশন হয়। বাট নর্মালি আমি জার্মান ভার্সিটি থেকে আমি দেখি নাই যে খুব একটা মানুষ রিজেকশন পাচ্ছে বা সামথিং। ওকে, সো ভাই আপনার যে পুরো কোর্সটা মাস্টার্সের কোর্স, এখানে আসলে আপনার ফরম্যাটটা কি? মানে আপনার কয়টা ইলেকটিভ এবং কয়টা কম্পালসরি, এবং ইন্টার্নশিপ কি আপনাদের ম্যান্ডেটরি, বা মানে আপনার কোর্স না, ফরম্যাটটা আমি জানতে চাচ্ছি আর কি। ইন্টার্নশিপ ম্যান্ডেটরি না, ইন্টার্নশিপ ম্যান্ডেটরি না এবং করার সুযোগও নেই, করার ওকে, সুযোগও নেই আমার ক্যারিকুলাম। ওকে, আপনি চাইলে এক্সট্রা করতে পারেন, সেটা আপনার ব্যাপার, ওকে, সেটাতে আপনার প্রোগ্রামে কোনো কিছু ক্রেডিটেড হবে না আর কি। ওকে, তো আমাদের যেটা যেটা বললাম, 4টা স্পেশালাইজেশন, ফিল্ড অফ স্পেশালাইজেশন, আপনি 4টা নিতে পারেন, হুম, অথবা আপনি যেটা করতে পারেন 3টা নিতে পারেন, আর একটা হচ্ছে কাস্টমাইজ করতে পারেন, ওকে, আপনার ইচ্ছা মতো আপনি একটা বানাতে পারেন নিজে ইচ্ছা করে। ওকে, আর প্রতিটা ফিল্ড অফ স্পেশালাইজেশনে হচ্ছে 18 ক্রেডিট, 18 ইসিটিএস। ইসিটিএস এর ভিতরে অ্যাটলিস্ট 12 ইসিটিএস হচ্ছে আপনার কম্পালসারি ম্যান্ডেটরি, ওটা ওকে, আপনি বাদ দিতে পারবেন না, আপনার করাই লাগবে। আর ওকে, বাকি যে 6 ইসিটিএস সেটা হচ্ছে আপনার ইলেকটিভ। ওকে, এইভাবে করে যদি আপনি 18টা 3টা করেন, 3টে স্পেশালাইজেশন, হুম, তাহলে 3 18 গেল, এই এসিটিএস পর্যন্ত শেষ। আমি যেটা করেছি আর কি, আমি 4টা নিইনি, আমি 3টা নেওয়ার পরে একটা আমি নিজে নিজে বানাইছি আমার মতো, হুম, কাস্টমাইজ করে পার্সোনাল স্পেশালাইজেশন। ওকে, সেই একটাতে হচ্ছে আরো 21 ক্রেডিট। ওকে, তাহলে এই 18 তিনটা স্পেশালাইজেশন গেল 18 ক্রেডিট করে, হুম, আরেকটা গেল 21 ক্রেডিটের একটা স্পেশালাইজেশন, হুম, 4টা স্পেশালাইজেশন শেষ। আর হচ্ছে 6 ক্রেডিট একটা সাপ্লিমেন্টারি। সেই ওকে, সাপ্লিমেন্টারি আপনার ল্যাঙ্গুয়েজ থেকে ইচ্ছা হলো আপনি কিছু নিবেন, বাট ওকে, ল্যাঙ্গুয়েজে করলে অবশ্যই যে একটা কথা, B2.2 এর নিচে হওয়া যাবে না। তো ওকে, ল্যাঙ্গুয়েজ থেকে কিছু নিলেন, বা আপনি মেকানিক্যাল বা আপনার সিএসসি বা যেখানে ভালো লাগে আপনি নিলেন, হুম, বা আপনার প্রফেশনাল কোনো কোর্স। ওকে, আর এটা হচ্ছে 6 ক্রেডিটের সাপ্লিমেন্টারি বললাম। আর আরেকটা হচ্ছে যে 9 ক্রেডিট, 9 ক্রেডিটের সেটা হচ্ছে যে ইলেকটিভ। মানে আপনি ওকে, যে কোনো আপনার সিভিলের ভিতরে যতগুলো 22টা স্পেশালাইজেশন আছে, হুম, সেগুলো থেকে আপনি 9 ক্রেডিট ইলেকটিভ বানিয়ে ইয়ে করতে পারেন। ওকে, আর বাকি 30 ক্রেডিট থাকলো হচ্ছে আপনার থিসিস। থিসিস। তো এই সব মিলে 120। বেসিক্যালি আপনার টোটালি জাস্ট কোর্স থাকছে আপনার 90 ইসিটিএস, বেসিক্যালি 90 ইসিটিএস ফর কোর্সেস। 90 সিটিস, রাইট? আর হচ্ছে ফর 30 ক্রেডিটস এটা কোর্সেস, হচ্ছে আপনার থিসিস। থিসিস, 30 থিসিস। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, সো এটাই মেবি 120 ইসিটিএসই ম্যাক্সিমাম জায়গাতেই থাকে, এবং আপনার বেসিক্যালি যেটা বললেন 4টা পার্ট, 4টা পার্টে যদি ধরি 3টা করে কোর্স, তার মানে হচ্ছে আপনার 12টা এবং প্রায় বোধহয় 14টা কোর্স, রাইট? আপনার 14টা 14 15টা এরকম কোর্স আছে। না না, দুইটা। তারপর 3টা যেমন হচ্ছে যে 6 ক্রেডিটের যদি চিন্তা করেন আপনি, হুম, তাহলে 3 6 18 ক্রেডিট হুম, একটাতে। তাহলে হচ্ছে যে আপনি চিন্তা, এখানে 3 ক্রেডিট আর 3 3 9, মানে 9টা আপনি কোর্স এখানে চিন্তা করতে পারেন। হুম, বাট ইলেকটিভ 6 ক্রেডিটের খুব কম পাওয়া যায়, মানে তো এটা একটা ব্যাপার। হুম, আর পার্সোনালাইজড আমার কোর্স আছে হচ্ছে যে আপনার 4 5টার মতো, ওকে, এটা। আচ্ছা, তারপর আচ্ছা, সাপ্লিমেন্টারি আছে, আবার আপনার ইলেকটিভ আছে। কোর্স কিন্তু মোটামুটি অনেক হুম, বলা চলে আর কি, মোটামুটি ভালোই কোর্স, বেশ কোর্স। মানে মাস্টার্স ডিগ্রিটা নিয়ে এত কোর্স তাহলে আসলে কম অনেক কোর্স। লেন্দি, ডিগ্রিটা ভালোই লেন্দি তাহলে, মানে আপনার পাস করতে মানে ডিগ্রি ভালো। ভালোই লেন্দি, এবং এখানে আপনার ল্যাবরেটরি বা প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ খুবই কম, হুম, একেবারে নাই বললেই চলে। হুম, ম্যাক্সিমাম কোর্স গুলোই হচ্ছে আপনার থিওরি বেসড, হুম, রিসার্চ বেসড। হ্যাঁ, যেমন এই ব্যাচেলরে যেটা করতাম, ফর এক্সাম্পল আমার জিওটেকনিক্যাল ল্যাব আছে, হুম, আমার হচ্ছে যে হাইড্রোলিক্স ল্যাব আছে, হুম, আমার ম্যাটেরিয়ালস ল্যাব আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বা কংক্রিট ল্যাব আছে, অনেক ল্যাব। হুম, ল্যাবগুলো না করতেও মজা লাগে, ল্যাব রিপোর্ট লিখতেও ভালো লাগে, একটা ইয়ে হ্যাঁ, থাকে। তো এইখানে এই সুযোগটা পাচ্ছি না, ওকে। আনফরচুনেটলি মাস্টার্সে পড়া সত্ত্বেও হচ্ছে না সেটা। মানে বেসিক্যালি এখানে মানে কোর্স ওয়ার্কই আমাদের আসলে এত এনার্জি খেয়ে ফেলে, এবং টাইমও খেয়ে ফেলে আসলে, মানে আমাদের অনেক কোর্স। মানে বেসিক্যালি থিসিসের আগে আসলে কোর্স ওয়ার্ক, মানে থিসিসের হকশুলা আগে। গুলোতে হয়তো বা ডিফারেন্ট স্টোরি হতে পারে, হকশুলা গুলোতে, হুম, বা টিও গুলোতে আমার জানা মতে এরকম। এরকমই আর কি, মানে বেসিক্যালি মানে কোর্স ওয়ার্কের চাপ অনেক, প্রচুর কোর্সেস করতে হয়। ওকে, সো বেসিক্যালি ভাই আপনার তাহলে আসার প্ল্যান হচ্ছে মানে সামার, আপনার তো বোধহয় পরীক্ষা কি এখন কি এক্সাম টাইম আপনার চলে? এক্সাম বলতে যেটা বললাম, অনলাইনে যেটা ছিল কালকে ডয়েস কোর্সে যেটা হুম, ওটা দিলাম। ওকে, আর হচ্ছে যে আরেকটা এক্সাম আমাদের অনলাইনে হবে, ক্লাইমেট বিল্ডিং বা এই টাইপের একটা কোর্স অনলাইন হবে। ওকে, আর এছাড়া কয়েকটা যেমন স্ট্রাকচারে কয়েকটা এক্সাম এখন ওরা বলেনি, হুম, ইন ক্যাম্পাস হওয়ার সুযোগ সুবিধা বেশি, মানে সম্ভাবনা বেশি। রেজিস্ট্রেশন করতে গেলে বলে যে এটা ইন ক্যাম্পাস হবে, তুমি কি হুম, এগ্রি কিনা বা এই সেই এরকম কিছু বলে আর কি। আচ্ছা, আচ্ছা, তো বুঝতে এখন পেরেছি। ওগুলো এখনো ডিসাইড হয়নি আর কি।
ওকে, সো বেসিক্যালি আপনি যদি এখানে ভর্তি হয়ে যান তাহলে কি মানে ছাত্রত্ব বাতিল হওয়ার কোনো মানে আশঙ্কা আছে এখানে আপনার? মানে ধরেন আপনি ধরেন প্রথম সেমিস্টারে কোনো এক্সামই দিলেন না, ধরেন আপনি দেশে আছেন সেই কারণে আপনি প্রথম সেমিস্টারে কিছু এক্সাম দিতে পারলেন না, তো জি। তখন তারা কি করবে? আপনার ছাত্রত্ব কি কোনোভাবে বাতিল করবে নাকি জাস্ট ওটা মানে নর্মালি আচ্ছা, আপনি এখানে স্টুডেন্টই আমি থাকবেন? আরেকটা জিনিস বলে রাখি, মানে টুমের স্টাডি রেগুলেশন যেটা বলে, হুম। সিভিল ইঞ্জিনিয়ারিং এ আপনি 6 সেমিস্টার সময় পাবেন ওকে। ডিগ্রি শেষ করতে। এর ভিতরে ফার্স্ট সেমিস্টার যদি আপনি কোনো কোর্সে পাস নাও করেন হুম। কোনো সমস্যা নেই, বাট বাই দ্য টাইম অফ সেকেন্ড সেমিস্টার, বাই দ্য এন্ড অফ সেকেন্ড সেমিস্টার, ইউ হ্যাভ টু পাস অ্যাটলিস্ট ওয়ান রিকোয়ার্ড মডিউল, মানে ওয়ান ওকে। কম্পালসারি মডিউল আপনাকে পাস করতে হবে, ওকে। আদারওয়াইজ আপনি এক্সম্যাট্রিকুলেটেড হয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বাট ওকে। ফার্স্ট সেমিস্টার যদি আপনি কোনো কোর্সই পাস না করেন, আপনাকে কেউ এক্সপেক্টেড করবে না। ওকে। আর একটা এক্সেপশন হয়েছে এই এই সেমিস্টারে, হুম। কোভিড হওয়ার পরে আপনার হোল বাভারিয়াতে যত ইউনিভার্সিটি আছে, হুম। হ্যাঁ টুম আছে বা আরো যা যা ইউনিভার্সিটি আছে, বাভারিয়াতে একটা রুল হয়েছে যে এই সেমিস্টারে একাডেমিক রেগুলেশন ভ্যালিড থাকবে না। মানে ওকে। কোনো আপনার যে, মানে আমি যদি আলটিমেটলি এমনিতেও তো আমি ফেল করলে কোনো সমস্যা ছিল না, হুম। বাট আমি যদি এখন বাট সেকেন্ড সেমিস্টার আমার একটা রিকোয়ার্ড মডেল পাস করতে হতো, তাই তো? হুম। কিন্তু এখন আমার এই সেমিস্টার অলরেডি কিন্তু বাদ একাডেমিক ওকে। ক্যারিকুলামের মধ্যে থেকে। ওকে। এখন যদি আমি সেকেন্ড সেমিস্টারেও পাস না করি কোনো হুম। সাবজেক্ট, তাও কিন্তু আমার ছাত্রত্ব বাতিল হওয়ার সুযোগ মানে নেই। বেসিক্যালি আপনার সেকেন্ড সেটা হবে সেমিস্টারটা থার্ড সেমিস্টার। মানে বেসিক্যালি সেকেন্ড সেমিস্টারটা তারা ফার্স্ট সেমিস্টার হিসেবে গণ্য করবে বেসিক্যালি, আপনার সেকেন্ড সেমিস্টারটাকে তারা ফার্স্ট সেমিস্টার হিসেবে গণ্য করবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। ওকে। এবং আমি ৬টার জায়গায় আমি ৭টা সেমিস্টার পাবো ডিগ্রি শেষ করতে। ওকে। এই হ্যাঁ, সেমিস্টারটা সহ। আপনি পড়বেন ৭টা সেমিস্টার কিন্তু আপনার সার্টিফিকেটে লেখা থাকবে ৬টা সেমিস্টার বেসিক্যালি। ৬ সেমিস্টার, রাইট। ওকে, এক্সাক্টলি। কারণ মানে আপনার প্রথম সেমিস্টারটাকে মানে তারা এই গোনায় সেমিস্টারে ধরছে আপনি না, যা পাচ্ছেন সবকিছুই আপনার সবই বোনাস। এক্সট্রা, মানে সবকিছুই এক্সট্রা। ওকে, মানে আপনি সবই যদি আপনার এক্সট্রা। কোনো কোর্স কমপ্লিট এক্সট্রা। করেন তাহলে এটা হচ্ছে এক্সট্রা। ওকে, দ্যাটস রিয়েলি গুড, মানে কনসিডার করা উচিত ছিল, কারণ অনেকে তো আসলে এখানে আসতেও পারে নাই মানে জার্মানিতে, আমাদেরকে তো আসলে অনেকদিন ওয়েট করতে হয়েছে। আপনিও তো প্রায় ১১ মাস ওয়েট করেছেন, যেহেতু আপনি আগের বছরের হ্যাঁ, মার্চে অ্যাপ্লাই করেছেন, তার মানে ১ আপনি বছর হয়ে গেছে। প্রায় ১ বছর হতেই চলছে আর কি, আপনি ১ ১ বছর বছর পরে হয়ে আসছেন। যাচ্ছে। ১ বছর হয়ে সামনের যাচ্ছে। মাসে ১ বছর হয়ে যাবে। সো এটা আসলে মানে দ্য ওয়েট ইজ রিয়েলি লং। ওকে, সো এই তো হ্যাঁ। আই গেস অ্যান্ড এই তো আর কি, এটাই মোটামুটি ছিল আর কি। সো দ্যাট ওয়াজ ইউর ওভারঅল। আচ্ছা, প্রথম আচ্ছা তারপরে হচ্ছে আপনি ইন্টারভিউয়ের জন্য ফাইনালি আপনি একটা ইয়ে পেলেন, বেসিক্যালি আপনার ইমেল পেয়েছিলেন রাইট আপনার ডক সাবমিশনের জন্য? ইমেইল। ডক সাবমিশনের জন্য ইমেইল পেলাম। সেখানে বলা ছিল যে ৭ দিনের ভিতরে আমার ডক সাবমিট করতে হবে। ওকে, ওখানে কি ৭ কি ৭ ডকুমেন্ট দিনের ভিতরে। সাবমিট করতে হয়েছে আপনাকে? সেখানে আমি যদি একদম লিস্ট ধরে বলি, ১ম এ ছিল হচ্ছে যে আপনার পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি লাগবে। ওকে, তারপর হচ্ছে পাসপোর্ট। একটা ডিক্লারেশন ফর্ম, ওকে। যেখানে বলা লাগবে যে আমার আমি জার্মান ইউনিভার্সিটি থেকে রাইট দিচ্ছি হুম। আমার যে পার্সোনাল ডেটা গুলো সেগুলো হুম। স্টোর করার বা প্রসেস করার। তো ওকে। এইটা একটা ডিক্লারেশন ফর্ম। আর একটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা ওকে। হচ্ছে আপনার ভাইডেক্স এর ওয়েবসাইট থেকে ঢুকে, সেখানে আপনার ভাইডেক্স এর আছে, সেখানে আপনার কম্পিউটার টাইপ মানে করলে সবকিছু দিলে বেসিক্যালি আপনার ওরা জার্মান আপনাকে এম্বাসির প্রিন্ট করে দিবে। জার্মান এম্বাসির ওয়েবসাইটে যেটা থাকে আর কি, একটা ভিসা অ্যাপ্লিকেশন জার্মান ফর্ম। এম্বাসির ভাইডেক্স, ওকে, হ্যাঁ, ঠিক ওটা আছে। ফিল আপ করে প্রিন্ট করবেন। ওখানে ওকে। বারকোড টারকোড অনেক কিছু থাকবে সেটা। তো এই ৩টা ডকুমেন্ট। এরপরে হচ্ছে যে আপনি যে অ্যাডমিশন লেটারটা পেয়েছেন জার্মান ইউনিভার্সিটি থেকে সেটা। ওকে। আর আপনি যদি এনরোলড হয়ে থাকেন অলরেডি, তাহলে সেটাও লাগবে, ওকে। এনরোলমেন্ট সার্টিফিকেট। তাহলে এই ওকে। 2টা ডকুমেন্ট। এরপরে হচ্ছে যে আপনার এইচএসসি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। ওকে। এরপর ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট, ব্যাচেলরের সার্টিফিকেট। হুম। এবার আপনার ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট, আপনি আইএলটিএস করলে আইএলটিএস, হুম। জার্মান ল্যাঙ্গুয়েজ থাকলে সেটা, হুম। ল্যাঙ্গুয়েজ গেল। তারপর হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। যেটা ওকে। আপনি টিকেট থেকে করেন বা যেখান থেকে করেন, মানে বিলো 30 হলে, আর অ্যাবভ 30 হলে প্রাইভেট থেকে করবেন। ওকে। তারপর হচ্ছে যে আপনার ব্লকড অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনি ফিনতিবা থেকে করেন, কোরাকল থেকে করেন, এক্সপেক্ট্রিও থেকে করেন সেটা। ওকে। তারপর হচ্ছে যে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স আপনি দিলেও হবে না দিলেও হবে, ওকে। মানে ডাজেন্ট ডাজন্ট ম্যাটার। রিকোয়ার্ড বা আচ্ছা। ম্যান্ডেটরি কিছু না ওকে। এটা। আর তারপর হচ্ছে যে আপনার এলওএম ওকে, সো বেসিক্যালি ট্রাভেল, আচ্ছা ট্রাভেল লাইনটা একটু কেটে গিয়েছিল ওখানে, আপনি বললেন ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স লাগে না। ওকে, তারপর হচ্ছে লেটার অফ মোটিভেশন তো লাগে রাইট, লেটার অফ মোটিভেশনটা লাগে। লাগবে, ওকে, লেটার অফ আপনার সাইন মোটিভেশন করা লাগবে, আপনার সাইন সাইন, থাকা লাগবে। আচ্ছা সাইন্ড লেটার অফ মোটিভেশনটা লাগবে। ওকে, সো এটা ধরেন আপনি সবগুলো আপলোড করে সাইন দিলেন। সিডি লাগবে। ওকে, আচ্ছা তারপর আবার বায়োমেট্রিক ফটো লাগে, মেবি বায়োমেট্রিক ফটো লাগে। বায়োমেট্রিক ফটো, হ্যাঁ ৩ কপি আপনি একসাথে করে হ্যাঁ। একটা মাইক্রোসফট ওয়ার্ডে করে ওটাকে আপনি করে দিতে হয় আর কি। সবগুলো ডকুমেন্ট একসাথে কম্বাইন করে একটা পিডিএফ বানিয়ে দিতে হয়। ওকে। দিয়ে আচ্ছা পরে আচ্ছা। তাদের ওখানে আপনার মেইল করা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সো বেসিক্যালি যেটা হয় যে আপনাকে এম্বাসি থেকে আপনাকে একটা মেইল করবে, এরপর আপনি ওই মেইলের রিপ্লাইয়ে আপনি হচ্ছে সব ডকুমেন্টগুলো আপলোড করে দিবেন, দিয়ে পাঠিয়ে দিবেন 7 দিনের মধ্যে, রাইট? আপলোড করে দিন।
ওকে 7 দিনের 7 মধ্যে। দিনের ভিতরে। 7 দিনের মধ্যে আপলোড করে দিবেন। ওকে আচ্ছা ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। এরপর তারা আচ্ছা হোয়াট ইজ দ্য নেক্সট প্রসেস? তারা কি মানে তারপরে ডকুমেন্টগুলো এখানে দেখবে? একটা টিপস হচ্ছে কি, আপনি যত আগে দিবেন, হুম। 7 দিন তো আপনার আপনাকে, না এখানে একটা ব্যাপার হচ্ছে যে 7 দিন তো আপনাকে সময় পাবেন। কিন্তু ওকে। আপনি যত আগে দিবেন তারা কিন্তু ইন্টারভিউ তত আগে কল করবে। ও সো আচ্ছা এটা আচ্ছা। কিন্তু একটা ওকে ওকে ভালো ওকে দিক। ওকে মানে ওকে এটা সো বেসিক্যালি ইয়ে রাখতে আচ্ছা হবে। আচ্ছা বুঝতে পারছি। তার মানে আপনি যদি 2 দিনের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে মানে যত তাড়াতাড়ি দিতে পারবেন তত বেশি ভালো আর কি, মানে অ্যাটলিস্ট। 2 দিন না, তারা একদম সেকেন্ড হিসাব করে হ্যাঁ। যে কে মানে আপনার 1 সেকেন্ড আগে যে দিছে সে 1 সেকেন্ড আগে আপনার ইমেল পাবে ইন্টারভিউর ওকে জন্য। ওকে ওকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওকে দ্যাটস গ্রেট। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারলাম আর কি, যে বেসিক্যালি যত আগে দিবেন তত বেশি আপনার, তত আগে আপনি কল পাবেন ইন্টারভিউর জন্য। সো কল বেসিক্যালি তারা পাবে। কি এরপর ডকুমেন্টগুলো কি ভেরিফাই করে দেখে তারা? হ্যাঁ, ভেরিফাই করে যদি সব ঠিক থাকে তারা আপনাকে ওকে মেইল করবে যে ওকে আপনি ইন্টারভিউর জন্য হয়েছেন, আপনি ইন্টারভিউ দিতে আসবেন, আপনার ওকে অরিজিনাল ডকুমেন্ট গুলা সাথে যেগুলো আপনি দিছেন আমাদের সেটাই প্রিন্ট করে 2 সেট নিয়ে আসবেন। আর ওকে সাথে ভিসা অ্যাপ্লিকেশন ফি ৭,১০০ টাকা বা ২০০ টাকা। ওকে হ্যাঁ, এগুলো সহ হচ্ছে তারা একটা ইন্টারভিউ ডেট দিয়ে দিবে, তখন আপনি জার্মান এম্বাসিতে যে ইন্টারভিউ দিবেন। ওকে। এখন আপনি যেগুলো ডকুমেন্ট আপনি এতে পাঠাইছেন মানে হচ্ছে মানে স্ক্যান করে পাঠিয়েছেন, সেগুলোতে যদি কোনো ঝামেলা থাকে ওরা কি কোনো মেল ব্যাক করে যে আচ্ছা ঠিক আছে এই ডকুমেন্টটাতে ঝামেলা হ্যাঁ, আছে? মেইল করবে। মেল মেইল করবে। করবে? আপনার যদি মিসিং থাকে তখনও আচ্ছা মেইল করবে। কোনো আচ্ছা আচ্ছা ডকুমেন্ট মিসিং তারা বলে দিবে যে তোমার এটা মিসিং ছিল, তুমি এটা পাঠাও নাই। তুমি এটা পাঠাও। বা এরকম ওকে একটা বলে দিবে তারা। আচ্ছা আচ্ছা। তো এটার জন্য কি মানে এটার জন্য তো এটার জন্যই মেবি জরুরি যে আপনি মানে তাড়াতাড়ি ডকুমেন্টগুলো পাঠান, মানে 7 দিন মানে ষষ্ঠ দিনের জন্য বা সপ্তম দিনের জন্য ওয়েট করেন না। হ্যাঁ, আপনি ৭ দিনের মাথায় পাঠান তখন তো আর শেষ সবকিছু। মানে সবই শেষ, মানে দেখা তখন যাবে আর যে করে লাভ মানে নাই। ওদেরও মানে আর ভেরিফিকেশন করার টাইম নাই, আপনাকে যে আবার মেল ব্যাক করার করবে সুযোগ নেই। সুযোগ নাই। সো সেটার বেসিক্যালি সময় আপনি নেই। যদি প্রথম দিন বা দ্বিতীয় দিনেই পাঠাই দেন তাহলে তারা ভেরিফাই করে আপনাকে মেল ব্যাক করতে পারবে যে আচ্ছা ঠিক আছে, সাথে, সাথে করে দিবে। করে দিবে যে আচ্ছা ঠিক আছে এই এখানে ডকুমেন্টটা মিসিং। ট্রিক্সটা হচ্ছে কি, এখন অনেকে বলবে যে ভাই আমি বুঝবো কিভাবে যে কখন আমাকে ডাকবে? ওকে। ট্রিক্সটা হচ্ছে ওই যে আমাদের ফেসবুক গ্রুপ। হ্যাঁ ফেসবুক গ্রুপের ভিতরে আপনি দেখবেন যে আপনার আগে কারা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন আমি যখন দেখছি যে আমার আগে যারা এপ্লাই করেছে তারা কল পাচ্ছে। কল পাচ্ছে। তখন আমি জানি যে নেক্সট টার্ন আমার। হ্যাঁ তখন আমি আগে থেকে সব ডকুমেন্ট প্রিপেয়ার করে ডকুমেন্ট রাখছি। রেডি করে তো রাখছে তারা হ্যাঁ। জাস্ট এমবাসি বলেছে আমি মেইলটা করে দিয়েছি, ফরওয়ার্ড করে দিয়েছি। দ্যাটস এটাই আরকি। ওকে ওকে বুঝতে পারছি। হ্যাঁ দ্যাটস আ ভেরি গুড। ওকে দ্যাটস আ ভেরি গুড টিপ। ওকে সো ফাইনালি আপনি ইন্টারভিউ দিলেন। ওকে ইন্টারভিউতে আসলে ভাই কিরকম প্রশ্ন করে ইন্টারভিউ দেওয়ার টাইমে? ইন্টারভিউতে প্রথমেই ওরা যেটা বলবে যে আপনার হচ্ছে যে বলবে প্রথমে আপনার পাসপোর্টের সাথে আপনার মার্কসটা মুখটা ভেরিফাই করবে। ওকে তারপর আপনাকে বলবে যে একটা ট্রে, ওরা তো ভিতরে থাকে, কাঁচের ভিতরে থাকে, আপনি তাদের বাইরে থেকে দেখেন, করা যায় না। তো বাইরে একটা ট্রে থাকবে, ট্রের ভিতরে তারা আপনাকে পাসপোর্টটা দিতে বলবে আর অরিজিনাল ডকুমেন্ট প্রথম বলবে যে আপনি অরিজিনাল ডকুমেন্ট গুলো আগে রাখেন। ওকে আগে তারা অরিজিনাল ডকুমেন্ট গুলো দেখবে, ওকে দেখার পরে কোশ্চেন করতে থাকবে। ফর এক্সাম্পল আপনি এইচএসসি ডকুমেন্ট দেখতেছে, তখন বলবে যে আচ্ছা আপনি আপনার এইচএসসি করছেন এত হুম সালে, দেন হোয়াট ইউ ডিড। ওকে তারপর আপনার ব্যাচেলর দেখতেছে, হুম বললো যে ব্যাচেলর করছেন এত সালে। এখন আপনার যদি গ্যাপ থাকে হুম তখন তারা বলবে যে হোয়াট হ্যাভ ইউ ডান ইন দিস পিরিয়ড। এখন আমি ওকে যদি আমি বলছি আমি এই কাজ করছি বা ওই কাজ করছি, তখন আবার তারা পাল্টা কোশ্চেন করছিল যে আপনি কেন মাস্টার্স করলেন, আমি ডাইরেক্ট ইউনিভার্সিটি যখন বেরিয়েছেন স্ট্রেট ওয়ে কেন মাস্টার্স করার সিদ্ধান্ত নিলেন না, ওকে এখন এত বছর পরে আপনার কেন মনে হয়েছে মাস্টার্স করা দরকার। হুম সো তারা কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞেস করে, একটু ট্রিকি ওয়েতে জিজ্ঞেস করবে, তখন আপনার স্মার্ট মানে অ্যান্সারটাও সেভাবে দিতে হবে। দিতে হবে। হ্যাঁ, ওকে যেমন আমি তাদের এমনই বলছিলাম যে সামটাইমস উই স্ট্রাগল টু ফিগার আউট হোয়াট ইজ আওয়ার ওয়াই। হুম হ্যাঁ, তো এটা চিন্তা করতে করতেও কিন্তু আমাদের সময় লেগে যায় অনেক সময়। হুম মানে ব্যাপারটা এরকম না যে ফিলোসফিক্যাল ওয়েতে উত্তর দিবেন আমার মতো, তা না। বাট যেটা তখন আমার মাথায় যেটা আসছে আমি সেটাই বলছি। হ্যাঁ, হ্যাঁ তো এইভাবে। আর যেটা হচ্ছে যে এর মাঝখানে যেমন আমি এটাও বলছিলাম যে আমি চাইছিলাম যে একটা প্রফেশনাল সেক্টরে ঢুকি। আমি যেহেতু মানে ব্যাচেলর করার পরেই তো আমরা আসলে উপযুক্ত হয়ে যাই ওয়ার্ক হুম সেক্টরে ইনভলভ হওয়ার জন্য, হুম তাই না? কারণ আমি বলছিলাম যে আমি চিন্তা করছিলাম যে মাস্টার্স তো যেহেতু মোরলেস আমার কি বলে যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, হুম অথবা প্র্যাকটিক্যালি এগুলো বেশি, তো আমি যদি কিছু জব এক্সপিরিয়েন্স নিয়ে রাখতে পারি সেটা হয়তো আমার জন্য হেল্পফুল হবে বা এসে। তো এই জিনিসগুলো আর কি তারা জানতে চায়। আর তারপর তারা জানতে চাইবে আপনার ফিউচার প্ল্যান কি। ওকে হ্যাঁ, আপনি ওখান থেকে এসে পড়বেন না ওখানেই থাকবেন, থাকলে আপনি কি করবেন বা এসে। তো এইগুলো আর কি আপনার ওকে ক্লিয়ারলি সো বলা লাগে। এখানে মানে ওয়াইজ এগুলো উত্তরটা কি? জিজ্ঞেস করে। কেউ যদি বলে যে আমি ওখানে থেকে যেতে চাই তাহলে কি তার রিজেকশন হওয়ার পসিবিলিটি বেশি? আমার মনে হয় না, রিজেকশন হয়তো হবে না, কিন্তু আমার মনে হয় যে সেটা না বলাটাই ভালো। ওকে আমার মনে হয় যে আপনার এটা বলাই ভালো যে আপনি দেশে এসে পড়বেন এবং এসে মানে এমন ভাবে কথাটা বলা যে এখন আপনি এমন ভাবে বলেন যেটা বোঝাই যাচ্ছে যে আসলে আপনি মিন করতেছেন না। বিকজ তারা কিন্তু আমার আপনার মতো হাজার হাজার ট্রু অ্যাপ্লিকেন্টের ইন্টারভিউ প্রতিদিন নিচ্ছে। হ্যাঁ তারা আমার আপনার চোখের দিকে তাকালেই বুঝতে পারে আমরা কি বলতে চাই। হুম সো এই জন্য আমাদেরও কিছুটা স্মার্ট হওয়ার হয়তো বা প্রয়োজন আছে। ওকে তো আমার কাছে মনে হয়েছে যে মানে আমি কিন্তু এটাই বলেছিলাম বেসিক্যালি যে আমার ইচ্ছা আছে যে আমি দেশেই আসবো,
কিন্তু আমি একটা সায়েন্টিফিক ওরিয়েন্টেড ক্যারিয়ার করতে চাই। ওকে। একাডেমিক্যাল কোন একটা ফ্যাকাল্টি বা একাডেমিতে রিসার্চের বা এরকম কিছু সায়েন্টিফিক ওরিয়েন্টেড একটা ক্যারিয়ার করতে চাই। তো আমার মনে হয় যে এইভাবে অ্যান্সার দিতে পারেন না আপনার ব্যাপার আসলে দিস ইজ নট দ্য বেস্ট অ্যান্সার আই উড সে, বাট স্টিল মানে ওইখানে থেকে যাওয়ার থেকে আমার কাছে মনে হয় যে এটা বলাটা হয়তো মানে ভালো একটু হবে। রিস্কি হয়ে যায় আর কি, কারণ জার্মানির ক্ষেত্রে হয়তো এরা এতটা কড়াকড়ি না, বাট ইউএস এর ক্ষেত্রে কিন্তু মানে এটা বলে ডিরেক্টলি রিজেক্ট খুবই একদম। ভালো। মানে ইউএস এর ক্ষেত্রে ডিরেক্টলি রিজেক্ট, ওকে। এবং ইউএস এর ক্ষেত্রে মানে ইউএস এর ক্ষেত্রে অনেকে তো অ্যাডমিশন মানে বেসিক্যালি এম্বাসি ফেস করেছে, মানে তাদের রিজেকশন খাওয়ার একটা কমন রিজন হচ্ছে পোটেনশিয়াল ইমিগ্রেন্ট। তারা যদি দেখে এটা পোটেনশিয়াল ইমিগ্রেন্ট তাহলে তাহলে কিন্তু মানে রিজেক্ট করে দেয়, এবং কারণটা যখন জিজ্ঞেস করে যে কেন রিজেক্ট করা হলো, বলে যে ইউ আর পোটেনশিয়াল ইমিগ্রেন্ট। হ্যাঁ, সো পোটেনশিয়াল ইমিগ্রেন্ট হলেই কিন্তু তারা রিজেক্ট করে দেয়। জার্মানির ক্ষেত্রে হয়তো এতটা কড়াকড়ি করে না, বাট স্টিল মানে সেফ থাকা তো অফকোর্স, মানে অ্যাটলিস্ট তারপর সেফ না থাকা, করাই ভালো আর কি, মানে না সেফ বলাই থাকা ভালো উচিত, আর কি। অবশ্যই সেফ থাকা না উচিত। কারণ কি আপনার এই উত্তরটা এই কথাটা কিন্তু আমার আমার সাথে আমার একটা মানে ক্লাসমেট উনি হ্যাঁ। আমার আগে ইন্টারভিউ ছিল আর কি, তাদের হুম। টিও এমবিডি। সে কিন্তু বলেছিল যে আমি মানে ওখানে থাকতে চাই। ওকে। ওখানে থাকার পরে আমি ওই যে এবার এটাও বলছিল যে 18 মান্থের যে একটা জব টাইম দেয় আর কি হুম। স্টাডি শেষ করার পরে, সেটা আমি অ্যাভেল করতে চাই ওকে। বা করতে চাই। সোফার কিন্তু তার কিন্তু কোনো সমস্যা মানে ওকে। ভিসা এখনো পাইনি, বাট যেহেতু এতদিনের মধ্যে মানে রিজেকশনটা আসলে তো সাধারণত প্রথম উইকে বা আমি হুম। যতটুকু জানি যে হয়ে যায়, ওকে। তো হয়তো তেমন কিছু হবে না। তো সে কিন্তু এটা বলছিল আর কি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর কি। হ্যাঁ, এখন আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পেরেছি আর কি। না এরকম মানুষ কিন্তু বলে যে আচ্ছা ঠিক আছে ওখানে যাওয়ার পর অনেকে বলে যে আবার পিএইচডি করার ইচ্ছা, ওখানে পিএইচডি করার ইচ্ছা, এরকম আনসারও কিন্তু মানুষ দেয়। আর আর জার্মানির এম্বাসি আর ইউএস এর এম্বাসির মধ্যে একটু পার্থক্য আছে, যেমন আপনাকে যে ইন্টারভিউ করে, ঠিক আছে, সে কিন্তু আপনার ভিসা দেয় না, মানে যারা কাউন্টারে থাকে তাদের কিন্তু খুব একটা বেশি পাওয়ার নাই জার্মান এম্বাসিতে, ওকে। তারা হয়তো বাস বাস আচ্ছা আচ্ছা। মানে বেসিক্যালি হয়তো মানে ইয়ে করে দেয় আর কি, ফরওয়ার্ড করে দেয় আপনার ইন্টারভিউ, কিন্তু আমেরিকান এম্বাসিতে হ্যাঁ যারা হ্যাঁ, কাউন্টারে থাকে তাদের কিন্তু অনেক পাওয়ার, মানে তারাই কিন্তু আপনাকে ভিসা দেয় আর ভিসা রিজেক্ট করতে তারাই পারে, সেটা করতে দিবে। ওকে। সো তাদের আবার অনেক হ্যাঁ হ্যাঁ, পাওয়ার, সো বিশাল। তাদের সামনে আপনি কি বলতেছেন এটা আসলে অনেক ম্যাটার করে, ওকে। তো এই তো আর কি, সো দিস ইজ অল ফর দ্য ইন্টারভিউ প্রসেস রাইট ফ্রম দ্য স্টার্ট আর কি। অ্যান্ড দ্যাট ইজ অল, মানে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা আজকে দেখলাম আর কি। অ্যান্ড আই রিয়েলি হোপ যে যারা দেখবে ইট উইল বি রিয়েলি রিয়েলি হেল্পফুল, কারণ ইট ইজ এ ইউনিক সিচুয়েশন ফর অল অফ আস। আগে যারা আসছে, কোভিডের আগে যারা আসছে এবং যখন আমরা আসছি, এই দুইটার মধ্যে আসলে অনেক পার্থক্য, ওকে। সো এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইয়োর টাইম। ইভেন মানে আমিও আসলে অনেক কিছু আসছে, থ্যাঙ্কস আ লট ফর হ্যাভিং মি। অ্যান্ড থ্যাংকস আ লট ফর ইয়োর টাইম। আমিও আজকে আসলে টু বি অনেস্ট অনেক কিছু জানলাম আর কি, অ্যান্ড ইটস রিয়েলি গুড টু হ্যাভ ইউ ইন আওয়ার আড্ডা। ইনশাল্লাহ পরে আবার দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ, ওকে। অ্যান্ড উইশ ইউ দ্য ভেরি বেস্ট অফ লাক। আপনি তো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই, জার্মানিতে আমি আসছেন সামনে। অলওয়েজ উইথ বিগ, আমি এটা সবসময় বলছি। সো ইয়া ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাল্লাহ জার্মানিতে আসেন, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ওকে। ওকে দেন, auf ওকে, Wiedersehen. auf হ্যাঁ? Wiedersehen, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।